রাত 8:30টার মতো বাজে। ব্যস্ত শহরের মানুষ কাজ থেকে নিজ নিজ ভবনে ফিরছে। ক্লান্তিতে যেন শরীর চলে না। তেমনি ক্লান্ত শরীর নিয়ে গাড়িতে বসে আছে রিদান। সে এখন আদতের বাড়ির সামনে। ভেতরে যাবে কি যাবে না ভাবতে ভাবতেই আধা ঘন্টা কেটে গেছে। রিদান চৌধুরীর এমন দিন এসে গেছে যে অন্যের বাড়িতে চুরি করে ঢুকতে হবে। আর কত কি দেখবে সে, অনেক কিছু দেখার বাকি ভেবেই মুচকি এসে গাড়ি থেকে বের হলো। দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে ভাবতে লাগলো এখন কি করবে। তখনই চোখ পড়লো আদরের ব্যালকনির দিকে। ঘরে লাইট জ্বলছে। এগিয়ে গেল সেদিকে। মনে পড়লো আতায় বাড়িতে নেই। ভয় পাওয়ার কিছুই নেই তাহলে। ঘুরে সদর দরজার দিকে পা বাড়ালো। প্রেমে পড়ে রিদান চৌধুরী এখন ভয়ও পাচ্ছে। নিচে করে একদম বিছানার মধ্যখানে দুপা ভাঁজ করে বসে আছে আদর। সে ভাবছে, ভাবনায় অনেক কিছু। সামনে রয়েছে একটা ডায়েরি, বহু পুরনো ডায়েরি। এটা বোঝার উপায় নেই, কারণ সে যত্ন করে রেখে দিয়েছিল। ডায়েরিটা খুলবে ভাব তখনই কলিং বেল বেজে উঠল। চমকে উঠল আদর। মনে হচ্ছে সে চুরি করে ধরা পড়েছে। তাড়াতাড়ি লুকিয়ে ফেললো ডায়েরিটি। আদর ভেবে নিয়েছে আতায় এসেছে। আর আতায় বাড়ি ফিরে সর্বপ্রথম তার রুমেই উঁকি মারে। বই নিয়ে পড়তে বসলো। কাল ভার্সিটিতে টেক্সট এক্সাম আছে। সে আবার অতটাও ভদ্র স্টুডেন্ট না, বাট ভালো স্টুডেন্ট। পাশ করতে যতটুকু লাগে ততটুকুই পড়তে চায় সে। বাট তার লক্ষ্য যে বিশাল, তাই তো তার অতি বুদ্ধিসম্পন্ন মস্তিষ্কটা এসব ঘাস টাস পরে অতিষ্ঠ। চোখ মুখ কুচকে পড়তে লাগলো। রান্না করছিল তারিম। আদর চেয়েছিল তাকে সাহায্য করতে, কিন্তু সে দেয়নি। মাত্র 3 জনের রান্না সে একাই করে নিতে পারবে। হঠাৎ কলিং বেলের শব্দে তার বুকটা ধরফর করে ওঠে। সেও ভেবেছে আতায় এসেছে। মানুষটাকে কতদিন পর দেখবে। আচ্ছা, তাকে দেখে প্রতিক্রিয়া কেমন হবে মানুষটার? মলিন নাকি উজ্জ্বল? ভাবতে ভাবতে কখন দরজার সামনে এসে দাঁড়িয়েছে টেরই পায়নি। আবার কলিং বেল বাজতেই তাড়াতাড়ি দরজা খুলে দিল। দরজার বাইরে রিদানকে দাঁড়িয়ে দেখে যার পর নাই অবাক হলো সে। রিদান কিছুই বলল না, শুধু মুচকি হাসি উপর দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। তারিম হালকা হাসলো। পরক্ষণেই আতায়েবের কথা মনে হতেই ভয় হলো তার। যদি দেখে রিদান চৌধুরী তারই পাশে এসে তারই বোনের সাথে প্রেমালাপ করছে, নিশ্চিত আগে শাস্তিটা তার ঘাড়েই পড়বে। রান্নাঘরের দিকে ছুটল। রান্নাটা আবার তার সাথে যেন রাগ না করে। দরজায় টোকা পড়তেই আদর এক পলক তাকালো দরজার দিকে। তারপর বইতে নজর দিয়ে ভেতরে আসার অনুমতি দিল। রিদান চুপিসারে ভেতরে ঢুকে আদরের পাশে বসে পড়ল। আদর তখনও পড়ছে। উদ্দেশ্য ভাইয়ের সাথে কথা বলবে না। রিদান অপলক দেখছে আদরকে। যত দেখে তত যেন স্বাদ মেটে না। কেন এত আকর্ষণ এই মুখটাই? এত মায়া লাগে কেন তার? এক ঘোরের মধ্যে চলে গেছে রিদান। আর একটু কাছে আসলো সে। আদরের শরীরের সাথে তার শরীর ছুঁছুই। আদর হঠাৎ থেমে গেল। তার মন বলছে পেছনের মানুষটা তার ভাইয়েরা, অন্য কেউ। আর সে এখন অনাকাঙ্ক্ষিত মানুষটাকে এক্সপেক্ট করছে। কিন্তু আদৌ কি সম্ভব এটা? ধপ করে পেছনে ফিরে রিদানকে নিজের এত কাছে দেখেই আদরের চোখ বড় বড় হয়ে গেল। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে শক পেয়েছে অনেকটা। রিদান ভুক কুচকে তাকিয়ে মিটিমিটিয়ে হাসছে। আদরের গোল গোল চোখটা তার কাছে বিশাল সমুদ্র মনে হচ্ছে। সমুদ্রে মানুষ ডুব দেয় শরীর ভেজাতে, সে ওই গভীর চোখে ডুব দেবে মন ভেজাতে, ভালোবাসা কুড়াতে। আদর তাকিয়ে আছে রিদানের দুষ্টুমিতে ভরা ঠোঁটের হাসিটার দিকে। এই হাসিটা তার খুব প্রিয়। গভীরতা মিশে আছে অনলভাবে। এই হাসিটা তাকে নতুনভাবে প্রেমে পড়তে বাধ্য করছে। চোখ ফিরিয়ে নিল আদর। আকস্মিক জোরে চিৎকার দিতে যাবে রিদান। আদরের একদম কাছে এসে জড়িয়ে ধরল। আদর থেমে গেল। তার শরীর কাঁপছে। হৃৎপিণ্ড দ্রুত গতিতে লাফাচ্ছে। রিদান উপলব্ধি করতে পেরেছে আদরের অস্বস্তিটা, যা তার মনে দারুণ আলোড়ন সৃষ্টি করছে। কই, সে তো কম মেয়েকে দেখেনি। একবার হঠাৎ চোখ গেলেও দুবার ফিরে তাকাতো না। মেয়েদের তো কাছেই ঘেঁষতে দিত না। মেয়েরাও ভয় পেয়ে কাছে আসতো না, দূর থেকে প্রেম নিবেদন করতো। আদর আর তারিম এই দুজন মেয়ের দিকে রিদান বহুবার তাকিয়েছে। একজনকে বোনের নজরে, আরেকজনকে ভালোবাসার নজরে দেখেছে সে। তার জীবনে 4 জন মেয়ের প্রভাব স্পষ্ট। তার মধ্যে 2 জন আদর তারিম। রিদান আদরের ঠোঁটের ওপর হাত রেখে বলল, ডোন্ট সাউন্ড আন্না বাচ্চা, ইটস মি। আদর স্বাভাবিক হয়ে হালকা চেঁচিয়ে বলে উঠল, আপনি আপনি এখানে কি করছেন? কেন এসেছেন? কি দরকার? হঠাৎ কি মনে হলো আমাদের বাসায় আসতে হলো? এই, আপনার মতলবটা কি বলুন তো? ইউ আর এ চেঞ্জ। আপনাকে এমন দেখে আমার নিজেকে বৃণগ্রহের প্রাণী না এলিয়েন মনে হচ্ছে। কেন এমন করছেন? আপনার সাথে এসব যায় না। আপনি রিদান চৌধুরী, গম্ভীর, নিষ্ঠুর, দয়াহীন, ক্যাবলা ব্রিটিশ রিদান চৌধুরী। আপনি এমন সাধারণ পাবলিকের মতো আচরণ করছেন কেন? এতগুলো কথা বলেও আদর হাঁপিয়ে যায়নি, কারণ সে এর থেকেও বেশি কথা বলে। কিন্তু এতগুলো প্রশ্ন একসাথে শুনে রিদানের মাথা আউট। এই মেয়ে তো হাই লেভেলের বাচাল।
তার উপর কি বলল? ক্যাবলা ব্রিটিশ। লাইক সিরিয়াসলি, ক্যাবলা ব্রিটিশ কি? ভ্রুকুচকে বলল। এতগুলো প্রশ্ন একসাথে করছো কেন? কুল কুল, আমি আছি তো, অনেকটা সময় থাকছে। আদর এবার আরো চমকে গেল। অনেকক্ষণ থাকছে মানে? এই লোকটা পাগল হয়ে গেছে। আদর আঙুল উঁচিয়ে কিছু বলবে তার আগে রিদান আঙুল ধরে আদরকে ঘুরিয়ে নিজের কোলে বসিয়ে দিল। আদর ছাড়া পাওয়ার জন্য ছটফটও করে না। সে জানে শক্তিশালী ক্যাবলা ব্রিটিশের হাত থেকে ছাড়া পাওয়া তখনই পাবে যখন সে চাইবে। চুপ করে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল। রিদান হেসে বলল, আমি আমার মেডিসিনের কাছে এসেছি নিজের অসুখ সারাতে। আর যেই সেই অসুখ না, কিন্তু বিশাল অসুখ বাসা বেঁধেছে আমার শরীরে। না, এই যে দেখো, এইখানে। বুকের বাম পাশটা দেখিয়ে বলে আদরের দিকে চাইতেই দেখলো আদর হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। রিদান একটু শব্দ করে হেসে উঠল। খানিকটা সময় হেসে আবার বলল, রিদান চৌধুরী গম্ভীর, নিষ্ঠুর, দয়াহীন পৃথিবীর সবার কাছে থাকলেও 3 জন মানুষের কাছে রিদান চৌধুরী খুব সফট, দায়িত্বশীল, কেয়ারফুলি এবং পাগল। আর 1 হচ্ছে আমার জান পিয়াস, 2 আমার বোন তারিম, 3 আমার পাথর হৃদয়কে এক নিমেষেই ভেঙে দেওয়া বড় ঝড় তুমি। হ্যাঁ, রিদান চৌধুরীর নিষ্ঠুর হৃদয়েও ভালোবাসার মতো সূক্ষ্ম অনুভূতিটা জন্মেছে, তীব্রভাবেই গ্রাস করেছে হৃদয় চৌধুরীকে। রিদান চৌধুরীর পাথর হৃদয়টাকে আদর নামক ভালোবাসার ঝড়টা ভেঙে নতুনত্বের আভাস দিয়েছে, ভালোবাসা শিখিয়েছে। তাই তো রিদান চৌধুরী আজ তার শত্রু আইতাব তাজিন ইত্তিয়াজের বাড়িতে এসে তার অনুপস্থিতিতে চুরি করে, যা রিদান চৌধুরীর সাথে একদম যায় না। আদর গালে হাত দিয়ে একভাবে রিদানের কথা শুনে যাচ্ছে। তার কাছে সবকিছু স্বপ্ন মনে হচ্ছে। হাজার মেয়ে ক্রাশ তাকে ভালোবাসার কথা বলছে। তার চেয়ে বড় কথা, দয়াহীন নিষ্ঠুর এক মানুষ ভালোবাসার বুলি আওড়াচ্ছে। আদর অবাক হয়েই বলে উঠল, আমাকে একটু চিনতে দেন তো। আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি? আপনি তো মানুষ ভালো না, ব্রিটিশদের মতো ক্যাপলা দেখতে লাগে। আপনার সাথে আমি প্রেম করব না, ব্রেকআপ। রিদান হো হো করে হেসে দিল। এখন সে বুঝেছে ক্যাবলা ব্রিটিশের মানে। আর সে প্রেম করলো কখন? এই মেয়ে প্রেম শুরুর আগেই ব্রেকআপ করছে, পরে কি করবে? না, সে প্রেম করবে না, ভালোবাসবে। আদর নিজের কথায় নিজেই হেসে দিল। সেও পাগল হয়ে গেছে। অনাকাঙ্ক্ষিত কিছু হঠাৎ করে পেয়ে গেলে মাথা ঠিক থাকার কথা। রিদান আদরকে ছেড়ে দিয়ে বিছানায় পা তুলে বসলো। আদর গম্ভীর মুখে বুকে হাত গুজে কিছুক্ষণ ভেবে বলল, দ্যাটস মিন আপনি প্রেমে পড়েছেন আমার? আচ্ছা, ভেবে দেখবো। রিদান মুচকি হেসে তাকিয়ে আছে। আদরের একের সময় এক এক ভঙ্গিমা তাকে প্রেমে পড়তে বাধ্য করে। সে এখন অকারণেই হাসে। যার মুখে কখনো হাসি দেখা যেত না, সে এখন অকারণেই হাসে। ভালোবাসা কতটা পরিবর্তন আনে। অন্য কোনো মেয়ে থাকলে হয়তো ভাবার সময়ই নিত না, সাথে সাথে হ্যাঁ করে দিত। আর এই মেয়ে ভালোবেসেও বলছে ভেবে দেখবে। এই মেয়ে সাধারণ কোনো মেয়ে না, সাধারণের মাঝে অসাধারণ। আদর কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা শুনুন ক্যাবলা ব্রিটিশ, আমাকে গ্র্যান্ডলি প্রপোজ করতে হবে, এমন ভাবে করতে হবে যেন আমি অবাক হয়ে যাই। তখন যদি মনে হয় ইউ সিলেক্ট, তখন ভেবে দেখবো। রিদান এই কথাটা শুনেও হাসলো। সিলেক্টের পরেও সে বলছে ভেবে দেখবে? পাগল মেয়ে। আবার কলিং বেলের শব্দ আসতে আদর লাফিয়ে উঠল। ভয়ে তার মুখ শুকিয়ে যাচ্ছে। আদরের এমন অবস্থা দেখে রিদান নিজেও ভয় পেল। ধরাস ধরাস শব্দ করে দরজা ধাক্কাচ্ছে তারিম। সে তো রীতিমতো কাঁপছে। আস্তে আস্তে বলে উঠল, আদু ভাইয়া বের হও, জম এসে গেছে। তোমার দুজনেই তো সাপ নেউল। এখন কি হবে? আগেই তো জনাব আদুর ঘরে আসবে। রিদান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, দরজা খুলে দাও, কিছুই হবে না। তোমরা অযথাই ভয় পাচ্ছ। ওই ইবলিসটাকে ভয় পাওয়ার কিছুই নেই। ইবলিশ কথাটা শুনে আদর চোখ ছোট ছোট করে তাকালো আর তারিম ফিক করে হেসে দিল। আদর রিদানের শক্ত পেশিতে কয়েকটা কিল ঘুষে দিলেও রিদানকে সরাতে পারল না। তার কাছে মালিশ মনে হচ্ছিল। তারিমকে সদর দরজা খুলে দিল। আতাব তারিমকে দেখে চওড়া হাসলো। মন বলছে সে খুব খুশি। তারিম পাত্তা দিল না, মুখ গম্ভীর করে দরজা থেকে সরে দাঁড়ালো। আতাব ফ্রুকুচকে ভেতরে ঢুকলো। তারিম শব্দ করে দরজা লাগিয়ে ঘরের দিকে হাঁটা ধরলো। আদরের রুমের দিকে যেতে নেবে তারিম চেঁচিয়ে বলে উঠল, ওইদিকে কোথায় যাচ্ছেন? ফ্রেশ হন, আদর পড়ছে, কাল এক্সাম। আতাব থেমে গিয়ে বলল, তোর এক্সাম নেই নাকি? বিয়ে হয়েছে বলে ভেবেছিস গুছিয়ে সংসার করব পড়াশোনা বাদ? তাহলে বলবো ইউ ফেল। ঘরে গিয়ে পড়তে বস, যা। তারিম মুখ ভেঙচি দিয়ে ঘরে চলে গেল। আতাব মুচকি হাসলো। তার শান্তি শান্তি লাগছে। আর আদরের ঘরে গেল না, নিজের রুমের দিকে পা বাড়ালো। অনেক ক্লান্ত সে।
রেস্ট দরকার। অনেকক্ষণ হলো ভার্সিটি এসেছে আদর, তারিম। দুজনে সুভাওর জন্য অপেক্ষা করছে গেটের সামনে। তারিম এখন সব সত্য জেনে গেছে, তার আর কোনো পিছুটান নেই, শুধু আতায়াব ছাড়া। সে আতায়াবের সাথে কথা বলে না, যা বলে মুখটা গম্ভীর করেই বলে। গাড়ি থেকে নেমে সুভাও দৌড়ে গিয়ে দুজনকে জড়িয়ে ধরলো। কতদিন পর দেখা ওদের, ওরাও হালকা ইমোশনাল হয়ে গেছে। ফালাও এসে তারিমের মাথায় টোকা দিয়ে আদরকে জড়িয়ে ধরে। তারিম চোখ লাল করে তাকিয়ে আছে ফালাহর দিকে। এতদিন সম্পর্কটা ইতস্ততার মধ্যে ছিল, এখন সব ঠিক। তারিম নিজেও ধুম করে ফালাওর পিঠে কিল বসিয়ে দিল। ফালাও চোখ মুখ পুচকে নিল, বেশ ব্যথা পেয়েছে। তারিম রেগে বলল, বেশ হয়েছে, আমার মাথায় আরও টোকা দিবে। তলে তলে প্রেম করে বেড়াও মিস্টার ফালা, অথচ আমরা জানি না। আর তুই সুবা বেস্ট ফ্রেন্ডকেও বলতে পারলি না। তারিমের কথায় আদর বিরক্ত হয়ে বলে উঠল, নিজে যে তলে তলে ভাইয়াকে ভালোবেসে গেছো, জানিয়েছো আমাদের। ওদের ব্লেম করছিস কেন আঙ্কেলকে? তোরা যদি আগেই সব বলতি, লুকোচুরি না করে এত নাটক হতো না। আবার কিছু লুকিয়ে দেখিস আদরকে আর পাবি না। ওরা তিনজনই মাথা নিচু করে কানে ধরে সরি বলে উঠল। আদর খিলখিল করে হেসে উঠল, সাথে ওরাও। কত ভালো লাগছে এবার। ফালা ওদের থেকে বিদায় নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হলো। আজ আতাবের সাথে কথা বলতে হবে, কতদিন দুই বন্ধু কথা বলেনি। আদর ওরা কথা বলতে বলতে ভেটে ঢুকে গেল। প্রথমতে বাধাপ্রাপ্ত হলো। সামনে এসে দাঁড়িয়েছে সিনিয়র, তার মধ্যে রাকিব নামে ছেলেটি আদরকে পছন্দ করে। অনেকদিন ধরে ঘুরছে, বাট আদর পাত্তা দেয়নি। ওরা একটুও বিচলিত হয়নি। এই ভার্সিটিতে আদর, তারিম, সুভাহকে সবাই চেনে, আর ওদেরকে কেউ কিছু বলার সাহসও পায় না। শুধু ওরাই একটু ডিস্টার্ব করে। আদর ঝামেলা চায় না বলে আতাবকে কিছু বলে না। আদর ভ্রুকুচকে বলল, আজ এক্সাম আসছে, মাথা নষ্ট করলে খুব খারাপ হবে। এমন কেলানে দিব, বিয়ের শখ মিটিয়ে দিব। আর কেউ কিছু বলার সাহস পেল না, উল্টে ঘুরে চলে গেল। রাকিব যদিও কিছু বলতে চেয়েছিল, তারিম সুভাহ চোখ রাঙানি দেখে ভোদর। তিনজন জোরে হেসে উঠল। এই নাকি আবার প্রেম করবে। মাথা নাগামিয়ে হলের দিকে চলল। আজ পরীক্ষা দিয়ে 3 বান্ধবী ঘুরবে। অনেকদিন হলো ঘোরাঘুরি হয় না। পরীক্ষা শেষ, সবার পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তিনজন গেটের দিকে আসতেই অবাক হলো। স্টুডেন্টরা ভিড় করে দাঁড়িয়ে আছে এক জায়গায়। ওদেরও কৌতূহল হলো। এগিয়ে গেল দ্রুত পায়ে। ভিড় ঠেলে সামনে যেতে আদরের চক্ষু চরক গাছ। রিদান চৌধুরী দাঁড়িয়ে আছে কয়েক হাত দূরে, গার্ডরা সারিবদ্ধভাবে দাঁড়ানো। রিদানের সাথে কথা বলার চেষ্টা করছে ভার্সিটির সিনিয়র রিয়া। মেয়েটা ওভার স্টাইলিশ, রিদান বলতে পাগল। ভার্সিটির সবাই জানে এটা। রিদান বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েদের সাথে যেমন সে কথা বলে না, তেমনি অসম্মানও করে না। তাই এখনও রিয়া অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। আর হিয়া সে তো ভাবছে রিদান তাকে সুযোগ দিচ্ছে। আদরের রাগ উঠে গেল। হিয়া এখন রিদানের গায়ে পড়ার চেষ্টা করছে। রিদানের রাগে চোখ লাল হয়ে গেছে। আদর আকাশ সমান রাগ নিয়ে এগিয়ে গিয়ে হিয়ার হাত ধরে পেছনে টান দিল। ছিটকে পিছিয়ে গেল হিয়া। রিদান আদরের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। সে আদরের অপেক্ষায় করছিল, আর এমন কিছু হওয়ার আশাই করছিল। এমন ধাক্কা দেওয়ায় হিয়া রেগে গেল আদরের ওপর। তেড়ে আসতে নেবে তার আগেই রিদান চিৎকার করে বলে উঠল, স্টপ, ডোন্ট ক্রস ইউর লিমিট। এতক্ষণ কিছু বলিনি বলে ভেবে বসার কিছুই হয়নি, আর কিছু বলবো না। ওর দিকে আরেকটু এগোলে পা কেটে রেখে দেব। হিয়া থেমে গেল। এগোনোর সাহস আর হলো না। তাকে যে এখনো কিছু কয়নি সেই অনেক। বাট সবাই অবাক হয়ে দেখছে। আদরের রাগ এখনো কমেনি। তেড়ে গিয়ে হিয়াকে কিছু বলতে নেবে রিদান আটকে দেয় আদরকে। হাত পা ছোটাছুটি করতে থাকে ছাড়া পাওয়ার জন্য। রিদান না পেরে আদরকে পাজা কোলে তুলে নিয়ে গাড়ির দিকে অগ্রসর হয়। আদর তখনও চেঁচিয়ে যাচ্ছে, তোর ভাগ্য ভালো আমি আগে আসি, না হলে আজ তোর মরণ আমার হাতেই হতো। তোর কত বড় সাহস, তুই আমার কেবলা ব্রিটিশের দিকে নজর দিস। এই মানুষটা একান্তই আমার। এরপর যদি তোকে হুদানের আশেপাশেও দেখি, তোর গলা কেটে খেলা দেখাবো বাচ্চাদের। রিদান হাসছে আর হাঁটছে। আদর তার মনের কথা অজান্তেই বলে দিয়েছে, সেটা নিজেই টের পায়নি। তারিম সুবাহ হিয়ার কাছে গিয়ে হো হো করে হেসে দেয়। জ্বলে ওঠে হিয়া। দুজনে দৌড়ে গিয়ে রিদানের গাড়িতে উঠে বসে। এই হিয়াকে বিশ্বাস নেই, কখন কি করে দেয়। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয় রিদান। কি প্ল্যান করেছিল, কি হলো, সবটা ওই মেয়ের জন্য শেষ হয়ে গেল। তবু হুট করে সে তার জীবনের সেরা প্রাপ্তিটা পেয়েছে। গাড়িতে বসে তখনও আদর রাগে ফুঁসছিল। রিদানের মনে প্রশান্তির ঢেউ বয়ে গেল। সে সার্থক, সে পেয়ে গেছে। আচ্ছা, আদেও কি সে পেয়েছে? তার ভালোবাসা পূর্ণতা পাবে? সে অপূর্ণতার ভালোবাসাকে বরণ করতে পারবে না। যে মানুষটা তার, সে তারই থাকবে। যা কিছুই করা লাগে সে তার সাথেই থাকবে, একান্তই তার। আতাইফের হসপিটালে আজ মানুষের ভিড়।
যেদিকে তাকাচ্ছে সেদিকেই কালো শার্ট পরা গার্ড দাঁড়ানো। আতায় বিরক্ত হয়ে কেবিনে বসে আছে। সে যে সকালে এসেছে, দুপুর গড়িয়ে বিকেল হওয়ার উপক্রম, কেবিন থেকে বের হয়নি। রিদান চৌধুরীকে দেখলেই তার শত শত খুনের কথা মনে হয়। কত নিষ্ঠুরভাবে এক একটা খুন করে তার চিত্র নিজের চোখে ভাসে। নক পড়ল দরজায়। বিরক্ত হলো আতায়াব, তবুও বিরক্তিভাব মুছে মুখটা গম্ভীর করে অনুমতি দিল। লোকটি ভেতরে ঢুকে চেয়ারে বসলো, পায়ের ওপর পা তুলে। আতায়াব নিচের দিকে তাকিয়েছিল। লোকটি মুচকি এসে বলল, ডক্টর আইতিয়াব তাজিন ইতিহাস দেখছি খুব আপসেট। আতায়াব ফট করে মাথা তুলে রিদানকে দেখতেই দাঁড়িয়ে গেল। রাগ লাগে তার এই মানুষটিকে দেখে। আতায়াবের দাঁড়িয়ে যাওয়া দেখে বাঁকা হাসল রিদান। আতায়াব নিজেকে গম্ভীর রেখে বসে পড়ল। রিদান ঠেস দিয়ে বলে উঠল, ভয় নাকি অবাক মিস্টার ডক্টর? আতায়াব ফ্রু কুচকালো। আজ রিদানকে অন্যরকম লাগছে। রিদান চৌধুরীর সাথে ঠাট্টা জিনিসটা যায় না, কিন্তু আজ রিদান চৌধুরী তার কেবিনে এসে তার সাথে ঝগড়ার মুডে কথা বলছে। স্ট্রেঞ্জ। আতায়াব কথা বলছে না বলে রিদান আবার বলে উঠল, হোয়াট এভার মিস্টার ডক্টর, আমি আপনাকে থ্যাঙ্কস অ্যান্ড সরি জানাতে এসেছি। আতায়াব চমকালো, ভাবটা প্রকাশ করলো না। সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখতে পারে। আতায়াবের এমন ডোন্ট কেয়ার ভাব রিদানকে কেন জানি ভালো লাগলো। রাগ হলো না। তার জীবনের সাথে জড়িত সবাইকে স্ট্রং থাকতে হবে। বউ তো মাশাল্লাহ, তাকেও হার বানায়। বড়শালা হবে না কেন? মুচকি আসলো রিদান। এবার আতায়াব চমকালো। হাসি। আতায়াব বলে উঠল, রিদান চৌধুরীর চেঞ্জড, হাউ পসিবল? Yeah, it's possible. That means maybe something happened. But what happened? One day you will definitely know what happened for which Idan Chaudhary changed. I'm sure you will be much surprised that day. I'm waiting. সেদিনই তো আমার জীবনের সবথেকে সেরা জয়টা হবে। I am just speechless. রিদান চৌধুরী অনায়াসেই এত কথা তার সাথে বলছে, আবার নিজের পরিবর্তন নিয়ে এত খুশি। তাকে ভাবাচ্ছে তার সাথে রিদানের পরিবর্তনটা মেলাতে পারছে না সে। সে জানে রিদান চৌধুরী কখনোই কারো কাছে নিজেকে সম্পূর্ণভাবে প্রকাশ করে না। তাই আর প্রশ্ন না করে বলল, আই এম অলসো ওয়েটিং ফর দ্যাট ডে। দ্য ম্যাটার সিমস ডিফল্ট। মুচকি এসে রিদান আতায়াবের সামনে একটা গিফট বক্স তুলে ধরলো। আতায়াব বিরক্ত হলো। টাকাওয়ালা মানুষরা এসব ছাড়া কিছু পারে না। তারও তো কম টাকা নেই। সে তো এমন টাকার গরম দেখায় না। কিছু বলবে তার আগে রিদান বলল, ভুল ভাবার কিছু হয়নি। ওপরটা দেখেই ভেতরটা বিবেচনা করবেন না। আপনি আমাকে আমার জীবনের একটা অংশ ফেরত পাওয়ার মাধ্যম দিয়েছেন। 12টা বছর আমি অপেক্ষা করেছি, শুধুই অপেক্ষা। আজ অপেক্ষার অবসান একটু হলেও রয়েছে, তাই সামান্য কিছু। রিদান আর কিছু বলার সুযোগ না দিয়ে উঠে দাঁড়ালো। এখানে থাকলেই কথা বাড়বে। আর আতায়াব, সে তো নিজের চোখ আর কানকে বিশ্বাসই করতে পারছে না। লোকটির সাথে রিদানের সম্পর্কই বাকি। কিসের জন্য এত বছর ধরে অপেক্ষা করছে সে? গিফট বক্সটার দিকে আগ্রহ নিয়ে তাকালো সে। কি থাকতে পারে এতে? টাকা থাকলে রিদান চৌধুরীকে কিভাবে উচিত জবাব দিতে হয় সে ভালোই জানে। তাই ঝটপট বক্সটা খুলল। খুব সুন্দর একটা ধূসর রঙের ফুলদানি, যেখানে আতায়াব নাম লেখা আছে। তার পাশেই সুন্দর দুটি লাভ শেপ শোপিস। প্রথমটি সাদা কালো নীলের মিশ্রণে, দ্বিতীয়টি কালো সবুজের মিশ্রণে। দুটো শোপিসের একদম নিচে আদর এবং তারিম নামটা খোদাই করে লেখা। আতায়াবের চোখ দেখেই বোঝা যাচ্ছে তার কাছে গিফট খুব ভালো লেগেছে। ভালো লাগার মতোই ইমিডিয়েটলি অর্ডার দিয়ে করিয়েছে। তাও বুঝলো, না হলে নেম লেখা থাকতো না। আর সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে রিদান ওদের পছন্দের রং সম্পর্কে কেমন করে জানলো। পরে ভাবলো রিদান চৌধুরী তারা কোনো কিছুই অসম্ভব নয়। তারিমকে দেওয়া শপিসটা হাতে তুলে নিল আতায়াব, যেখানে সবুজ রঙের গ্রাউন্ড পরে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, যাকে পেছন থেকে জড়িয়ে আছে ধূসর রঙের জ্যাকেট পরা একটি ছেলে। গভীরভাবে দেখছে আতায়াব। তার মনে হচ্ছে ভেতরে দুজন কপতি আর কেউ না, সে আর তারিম। এমন মনে হওয়ার কারণ সে ধরতে পারল না। বাট সে এতটাও অবুঝ নয় যে মনের অনুভূতি সম্পর্কে বুঝবে না। সে বুঝতে পারে তারিমের জন্য তার মনের করে সফট একটা অনুভূতি রয়েছে, যা আজ থেকে না, অনেক বছর ধরে। মাঝখানে অর্ণাবী নামক মেয়েটা এসে অনুভূতিটাকে চাপা দিয়ে দিয়েছে। ভাবলো আজ বোন আর বউকে নিয়ে ঘুরতে যাবে। অনেকদিন হলো একান্তের সময় কাটানো হয় না। বেরোয় এলো কেবিন থেকে। আবারও চোখ পড়ল রিদানের গার্ডদের। এবার আতায়াবের বিরক্তি বা রাগ হলো না। সে একটু হলেও বুঝতে পেরেছে এত গার্ড এমনি এমনি রাখেনি, হয়তো বিশাল কারণ আছে। আর রিদান চৌধুরী তো শত্রুর অভাব নেই, প্রকাশ্যে থেকে গোপনে বেশি। বাসায় পৌঁছাতে লাগলো 30 মিনিট।
এখন বাজে বিকেল 4:30। বাড়িতে পৌঁছেই দেখলো দুজনে মিলে টিভি দেখছে, রোমান্টিক মুভি। আয়তাবকে এই সময়ে দেখে ওরা দুজনেই অবাক হলো। হাতে গিফট বক্স দেখেই আদর লুফে নিল আতায়েবের হাত থেকে। এত সুন্দর গিফট দেখেই আদরের চোখ ভরে গেছে। আতায়াব যখন জানালো রিদান দিয়েছে, আদর যত্ন করে নিজের জন্য দেওয়া গিফটটা ছুঁয়ে দিল, যেন সে রিদানকেই ছুঁয়ে দিচ্ছে। তারিমের ক্ষেত্রে অনুভূতিটা অন্যরকম ছিল। গিফটগুলো একপাশে রেখে টিভিতে মন দিল ওরা। বেশি ওভার ইমোশনাল হলে সমস্যা। আতাব নিজের রুমে যেতে যেতে বলল, তাড়াতাড়ি রেডি হও দুজন, আজ ঘুরতে যাব। ঘুরতে যাওয়ার কথা শুনেই আদর লাফিয়ে উঠল। কিসের মুভি দেখা বাদ, কিন্তু তারিমের মাঝে কোনো ভাবান্তর নেই। সে এক ধ্যানে মুভি দেখেই যাচ্ছে, একদম ডুবে আছে মুভিতে। এই মুভিটা তার খুব প্রিয়। কিস মোমেন্ট দেখার আগেই আতায়েব ঠাস করে টিভিটা অফ করে দিল। তারিম রেগে তাকাতেই আতায়েবের মুখে দুষ্টু হাসি দেখে চোখ ফিরিয়ে নিল। এই লোকটার যে কি হয়েছে কে জানে, দুদিন ধরে কেমন কেমন করে লোকটা। প্রেমিকা হারানোর শোকে পাগল হলো নাকি? শেষমেশ তাকে পাগলের সাথে সংসার করতে হবে। তারিম নিজের আবোল তাবোল ভাবনায় এতটাই বিভোর ছিল যে আতাব যে তার একদম কাছে চলে এসেছে টেরই পায়নি। আতাব তারিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, রোমান্টিক সিন টিভিতে দেখার থেকে ক্রিয়েট করার বেশি মজা। অনুভূতিটাও তুখর, একদম যেন সারা শরীর শিরশির করে। হৃৎপিণ্ডটাও দ্রুত গতিতে লাফাতে শুরু করে। শিরায় উপশিরায় অনুভূতিটা মিশে যায়। মুভিতে কি এত কিছু হয়? তো মিসেস আতিয়াব তাজিন ইতিহাস রোমান্স কি একটু হবে, নাকি রেডি হওয়ার তারা আছে? আতাবের কথা মতোই তারিমের সারা শরীর শিরশির করে উঠল। এ কেমন অনুভূতি? আতাব যে তাকে ইনডাইরেক্টলি থ্রেট দিচ্ছে তা বুঝতে পারছে, কিন্তু নড়ার শক্তিটুকু সে পাচ্ছে না। ঘাড়ে এখনও আতাবের নিঃশ্বাস বিচরণ করছে। ততবার কেঁপে কেঁপে উঠছে সে। আতাব তারিমের অবস্থা বুঝে পাকা হেসে আরেকটু কাছে এগিয়ে গেল। দুজনের শরীরের মধ্যে ফাঁকা নেই, লেপ্টে আছে দুজন। তারিম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আতাব দুষ্টুমির সুরে বলে উঠল, রোমান্স শুরু করব নাকি রেডি হতে যাবি? এক দৌড়ে তারিম নিজের রুমে চলে গেল। এখন সে আতায়েবের সাথে থাকে না। যদিও আতায়েব আপ্রাণ চেষ্টা করেছিল তারিমকে মানাতে, কিন্তু তারিম প্রচণ্ড জেদি। আতায়েবকে হার মানতে হয়েছে। তারিমের দৌড় থেকে আতায়েব শব্দ করে হেসে দিল। নিজেও রুমের দিকে হাঁটা ধরল। ফ্রেশ হতে হবে তাকে। সিঁড়ির পেছনে আদর মুখে হাত দিয়ে বসে আছে। এতক্ষণ লুকিয়ে দেখছিল সবকিছু। তার ভাই যে এত রোমান্টিক সে ভাবতেও পারেনি। কামাল করে দিয়েছে। এই ট্রিটটা কাজে লাগাতে হবে তার, না হলে তার ক্যাবলা ব্রিটিশকে চমকে দেবে কি করে। নাচতে নাচতে রেডি হতে গেল আদর। কখন থেকে ফোন দিয়ে যাচ্ছে রিদান, রিসিভ করার নামই নেই। তবুও রিদানের রাগ হচ্ছে না। এতটা ধৈর্যশীল সে কি করে হলো? সে জানে যে মেয়েটার প্রেমে সে ডুবেছে সে একটা বাচ্চা, তার থেকে বেশি এক্সপেকটেশন সে রাখে না। সে নিজের মতো করে গভীরভাবে ভালোবেসে যাবে ওই মেয়েটিকে। আদর হয় একটু কমই বাসল, তার সাথেই থাকুক শুধু। দেখে দেখে জনম কাটিয়ে দিতে পারবে সে। বাহ, রিদান চৌধুরী দেখছি সেই লেভেলের প্রেমিক হয়ে গেছে। প্রেমিকার নম্বরে ফোন দিয়ে মিটিমিটিয়ে হাসছে। শান্ত ভঙ্গিতে পাশে তাকালো রিদান। পিয়াস এসেছে, তার মুখে অবাকতা। রিদান হাসলো। পিয়াস আর অবাক হতে পারল না। দেখা যাবে এত অবাক হতে হতে সে হার্ট অ্যাটাক করে বসবে। তখন তার হানিমুনে যাওয়ার স্বপ্নটা পূরণ হবে না। এই স্বপ্নটা পূরণ না হলে সে মরেও শান্তি পাবে না। কিন্তু হানিমুনে কি একা যাবে সে? একটাও প্রেম করতে পারলো না আজ পর্যন্ত। ছা ছা ছা, এই মুখ দেখানো যায়? মানুষ ভাবে তার মাঝে কোনো ফিলিংসই নেই, কিন্তু তা না তো। ফিলিংস সব যে সে বস্তায় বন্দি করে এই বাড়িতে রেখে যায়। হাই কপাল, কবে যে প্রেম করবে সে, কবে যে বিয়ে করবে, কবে হানিমুনে যাবে, এসব ভেবে দুঃখী মনে বলে উঠল। রিদান চৌধুরীও প্রেম করছে, আর এই রোমান্টিক বয় পিয়াস। এই মুখ কাকে দেখাবো? কতদিন ধরে আয়না দেখি না লজ্জায়। ছি ছি। রিদান বিরক্ত হলো। এই ব্যাটা নিজেই মেয়েদের দেখলে দূরে থাকে আর ঘরে বসে সারাদিনই বিয়ের করার চিন্তা করে। তার নাকি মেয়ে দেখলে মামা লাগে। রিদান কিছু বলল না। সে একের পর এক ফোন দিয়ে যাচ্ছে আদরকে। আদর কেবল ঘরে এসে দাঁড়ালো। আলমিরাতে গিয়ে দেখতে লাগলো ফোনটা পড়বে সে। তখনই ফোনের আওয়াজ আসতেই খুঁজতে লাগলো ফোন। কোথায় রেখেছে মনে হয়। অবশেষে রিংটং অনুসরণ করে দেখতে পেলেও তার স্টাডি টেবিলের একটা বইয়ের নিচে রেখে দিয়েছে। ফোনটা হাতে নিতেই কেটে গেল। কল লিস্ট চেক করে আদরের হাত আপনা আপনি মাথায় চলে গেল। 52 মিসড কল উঠে আছে, তাও একটা নম্বরে। আমার ক্যাবলাবিটিস দিয়ে সেভ করে রেখেছে রিদানির নম্বর। আবার ফোন বেজে উঠল। তড়িঘড়ি করে রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে বলে উঠল, কোথায় ছিলে? আসলে নিচে ছিলাম, মুভি দেখছিলাম। সরি, ফোনটা নিতে ভুলে গিয়েছিলাম। আপনি কি রাগ করেছেন?
রাগ করলে আমার কি? আচ্ছা, আপনি কি সত্যি রাগ করেছেন? রাগ করলেই বা কি করার আছে? আমি কি জানতাম আপনি এই সময় ফোন দিবেন? আপনাকে আমি ক্যাবলা ব্রিটিশ কি এমনি এমনি নাকি? ঠিক এই কারণে এটা কি সব কাজে আপনার ক্যাবলা ব্রিটিশের মতো। কখন কি করতে হয় আমার কাছ থেকে শিখবেন। কিছুই তো পারেন না দেখছি, আপনাকে ট্রেনিং দিতে হবে। বুঝেছি, চিন্তা নেই। একবার যখন এই আদরের হাতে পড়েছেন, মানুষ করেই ছাড়বো। রিদান হাঁ করে আদরের কথা শুনছে। রাগ দেখানোর কথা ছিল তার, উল্টো মেয়েটি তাকে রাগ দেখাচ্ছে। আর সে কি ভুল সময়ে ফোন দিয়েছে নাকি? এই বিকেলে কম বেশি সবাই ফ্রি থাকে, তাই তো ভাবলো একটু কথা বলা যাক। মানুষ করবে মানে রিদান চৌধুরী এখনো মানুষ হয়নি? এ কার সাথে প্রেম করে সে? না, সে তো প্রেম করে না, ভালোবাসাবাসি করে। তার চেয়ে জীবন ভোর এসব সহ্য করতে হবে বুঝতে পারলো সে। পরক্ষণে আদরের বাচ্চামো কথা শুনে জোরে হেসে উঠল। মেয়েটি জাদু জানে। গম্ভীর রিদান চৌধুরী তুচ্ছ কারণেও হাসে এখন। আদর নিজেও হেসে উঠল। সে সবকিছুই বোঝে, এমন না যে সে বোঝে না। সে এরকম থাকতে কমফোর্ট, তাই বেশি বড় বড় ভাব তার মাঝে নেই। সে ভালো আছে, ভালো থাকবে, এমনই বাচ্চায় থাকবে সারা জীবন। আদর হাসি থামিয়ে বলল, আচ্ছা শুনুন, আমি এখন ঘুমোতে যাচ্ছি। আমি না, আমরা ভাইয়া, তরিম, সোলভা, ফাল্লা ভাইয়া সবাই এখন রাখছি, রেডি হব, টাটা। আর গিফটটা আমার জীবনের সেরা প্রাপ্তির মধ্যে একটি। কিছু বলার সুযোগ না দিয়েই কেটে দিল। আদর যে ঘুরতে যাওয়ার বেশ খুশি রিদান বুঝতে পারছে, তাই আর বিরক্ত করলো না। তারও কাজ আছে এখন, খুব গুরুত্বপূর্ণ কাজ। পিয়াস এখনো বসে আছে, আগের মতো রসিকতার মুখ নেই, মুখটা গম্ভীর। রিদান পিয়াসের দিকে তাকাতেই বলল, মুখ খুলেছে, নাম বলেছে এমপি হাসান শিকদারের। এখন দেশের মধ্যেই আছে, বাট কোথায় আছে কেউ জানে না। হয়তো বুঝতে পেরেছিল এমনটাই হবে, তাই তো আগেই নিরুদ্দেশ। রিদান তখনও শান্ত। পিয়াস জানে রিদানের শান্ত ভঙ্গি অনেক কিছু ঘটাতে সক্ষম। কিছুক্ষণ ভেবে রিদান বলল, ছেলে কোথায়? দেশের বাইরে যায়নি সেটা নিশ্চিত। পিয়াস মাথা নেড়ে সায় জানালো। রেডি হয়ে ড্রয়ার থেকে রিভলভারটা সামনের পকেটে নিয়ে বের হয়ে গেল রিদান। পিয়াসের বা কি করার, সেও ছুটতে লাগলো রিদানের পিছু। আজকে বড় কিছু হবে সে জানে। রাত 8টা বাজে। আদররা একটি রেস্টুরেন্টে বসে আছে। আতাব, তারিম, ফালাহ, সুবাহ, পরশ, রাইসা, আদর, রোহানি, এই 8 জন একটা টেবিল ঘিরে বসে আছে। ডিনার করেই বাড়ি ফিরবে সবাই। হালকা আড্ডা চলছে। রেস্টুরেন্টটিতে তেমন মানুষ নেই, 2-1 জন ছড়িয়ে ছিটিয়ে বসানো। আতাবের চোখ পাশের 2 টেবিলে যেতেই অবাক হলো সে। ফালাহকে ইশারা করে দেখাতেই ফালাহ অবাক হলো। 2 জন উঠে দাঁড়িয়ে সেদিকে হাঁটতে লাগলো। আদর ওরা কি হলো কিছুই বুঝলো না। পাশের 2 টেবিল পরে 3 জন ছেলে 2টো মেয়ে বসে আছে। আতার ফালাহ গিয়ে একটা ছেলের পিঠে মারতে লাগলো। ছেলেটি প্রথমে চমকে উঠলো, পেছনে তাকিয়ে ভার্সিটির বন্ধুদের থেকে অবাক হলো। খুশিতে জড়িয়ে ধরলো 2 জনকে। আতা বলে উঠলো, নিয়ান, তুই দেশে এসেছিস কবে? একবারও জানালি না শালা। নিয়ান হেসে বলল, বেশি দিন হয়নি, এই তো কয়েকটা দিন। ব্যস্ত ছিলাম খুব। হসপিটালে যে চমকে দিতে চেয়েছিলাম, কিন্তু সময় হয়ে ওঠেনি। কেমন আছিস বল? 3 জনে হেসে হেসে কথা বলতে লাগলো। অনেক পুরনো বন্ধু। নিয়ান হঠাৎ করে বলে উঠলো, বিয়ে করেছিস শুনলাম দুজনে, ভালোই চলছে তাহলে। তা তোর বোন মিষ্টু কেমন আছে? আতাব হেসে বলল, হ্যাঁ, বিয়ে নামক ফাঁদে হাটকা পড়লাম আর কি। আদর ভালো আছে, চল কথা বলবি। ওরাও ওই টেবিলে বসে আছে। নিয়ান ফট করে সেদিকে তাকালো। মেয়েটিকে কতদিন পর দেখবে। ভালোবাসে আদরকে সে, কিন্তু সাহস করে বলে উঠতে পারেনি। তাড়াতাড়ি হাঁটা দিল সেদিকে। আদর বিরক্ত হলো নিয়ানকে দেখে। কেমন করে তাকিয়ে থাকে ছেলেটা। আদর নিয়ানের নাম নিয়েছিল কুমড়া। কুমড়া তার জঘন্য লাগে, যেমন এই ব্যক্তিটি, তাই তো এই নাম। সবাই মিলে আড্ডা দিলেও আদর চুপচাপ ফোন দেখছে। তার মনটা আঁকুপাকু করছে রিদানের সাথে কথা বলার জন্য, কিন্তু সবার মাঝে কথা বলা যাবে না। তার ভাই যদি টের পায় তাহলে তো হলোই। আদরের মন খারাপ হয়ে গেল। ভবিষ্যতে কি অপেক্ষা করছে সে জানে না। তার ভাই যে রিদানকে একদম পছন্দ করে না এটা সে জানে, তাই তো ভয় হয়। সে তো ওই মানুষটাকে ভালোবাসে। অন্যমনস্ক হয়ে ভাবছিল এসব। দরজার কাছে চোখ যেতেই রিদানকে দেখে আদর চমকালো। প্রচন্ড রেগে আছে রিদান, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। তারিমের হাত চেপে ধরলো সে। ভয় পাচ্ছে আদর। কিসের জন্য রেগে আছে কে জানে। তারিমও ভয় পেল। যদি সরাসরি আদরের সামনে আসে, ভয়ঙ্কর এক কাণ্ড হবে এখানে। তার বরটা তো আরেক মফিজ। রিদান আদরের টেবিলের দিকেই আসছিল। তার আশেপাশে কোনো খেয়াল নেই। পিয়াস ঢুকেই রেস্টুরেন্টে তালা মেরে চাবি নিজের কাছে রাখলো। গার্ডদের ইশারা করতেই তারা তাদের প্ল্যান মতো কাজ করতে লাগলো। আদরদের টেবিলের কাছে এসে রিদান নিয়ানের কলার চেপে ধরলো। বাকি সবাই চমকে উঠল।
আতাব ফালাহ এগিয়ে যাবে তার আগেই রিদান রক্তলাল চোখ দেখে থেমে গেল। তারা এসব পরোয়া না করলেও এখানে শুধু তারা নেই, তাই চুপ থাকায় শ্রেয়। নিয়ার নিজেও চমকে গেছে রিদানকে দেখে, বাট সে বুঝতে পারছে না তার সাথে রিদানের কি হলো। আর আদর তো ভয় একদম জমে গেছে। সে মনে করছে রিদান বুঝি তার দিকে তাকিয়ে থাকার জন্য এমন করেছে। কি হবে এখন ভেবে তার চোখ ছলছল করে উঠল। রিদান এক পলক সেদিকে তাকালো, বাট তার মুডের কোনো পরিবর্তন হলো না। সে জানতো না আদররা এখানে আছে। ছক কষানোটা ভুল হয়েছে, বাট কিছু করার নেই। নিয়ানকে টেনে নিয়ে রেস্টুরেন্টের মাঝখানে বসালো। ইতিমধ্যে মাঝখানে সব চেয়ার টেবিল সরানো শেষ। নিয়ানের সামনে রিদানও বসে পড়ল। গম্ভীর মুখে বলে উঠল, ওয়ার ইজ হাসান শিকদার? নিয়ান বুঝলো শত্রুতা তার বাবার সাথে। আদর হাঁপ ছেড়ে বাঁচলো। কি ভেবেছিল সে? আদর আরাম করে চেয়ারে পা তুলে বসলো। আজকে সে ক্যাবলা ব্রিটিশের পারফরমেন্স দেখবে। মারামারি দেখতে তো তার ভীষণ ভালো লাগে। আতায় বোনের কাণ্ডে বিরক্ত হলো। সে ভেবেছিল চলে যাবে, কিন্তু বোনের বসা দেখে বুঝেছে তা এখন কোনো কালে সম্ভব না। তাই দাঁড়িয়ে চুপচাপ দেখতে লাগলো। রেস্টুরেন্টটিতে রিদানের গার্ডে ভরপুর। নিয়ানের গার্ডদেরও আটক করেছে তারা। নিয়ান হেসে উঠল। তার কাছে জিজ্ঞেস করছে হাসান শিকদার কই। সে কি জানে নাকি তার সাথে তার বাবার তো ফর্মালিটির সম্পর্ক? নিয়ানকে হাসতে দেখে রিদান ভ্রু কুচকালো। নিয়ান কিছুক্ষণ হেসে বলল, হাসান শিকদার কোথায় সেটি আমার জানার কথা না, কারণ তার কোনো ব্যাপারে নিয়াদ থাকে না। আমাকে ধরেও হাসান শিকদারকে পাবেন না, কারণ তার কাছে আমার বাঁচা মরা কিচ্ছু না। সো ইয়োর টাইম লস। রিদান বাঁকা হাসলো। সে একদম ফুলফিল প্ল্যান করে এসেছে। রিদান বলে উঠল, কল হিম ইমিডিয়েটলি। নিয়ান ফোন বের করে কল লাগালো। প্রথম রিংয়ে কেটে গেলেও দ্বিতীয়বার দেওয়ার সাথে সাথে ধরলো। নিয়ান বলে উঠল, কোথায় আপনি? রিদান পিয়াসকে ইশারা করতেই পিয়াস ঝটফট হাসান শিকদারের লোকেশন ট্র্যাক করে ফেলল। সাথে সাথে কিছু গার্ড নিয়ে বের হয়ে গেল। হাসান শিকদার বেশি দূরে না, কাছাকাছি লুকিয়ে আছে, যাতে কেউ ভাবনাতেও না আনতে পারে যে সে এখানে আছে। রিদান বাঁকা হাসলো। নিয়ান কিছুক্ষণ কথা বলে রেখে দিল। পায়ের উপর পা তুলে বসে আছে রিদান। নিয়ান নিচের দিকে তাকিয়ে ভাবছে কি এমন করেছে হাসান শিকদার, বুঝতে পারছে না। দরজা খোলার শব্দে সবার চোখই সেদিকে গেল। আতাব জোরে বলে উঠল, মিস্টার রিদান চৌধুরী, আপনি যা ইচ্ছে করেন, বাট আমাদের যেতে দিন। আপনার এসব নাটক দেখতে আমি রাজি না। রিদান কিছু বলল না, পিয়াসকে শুধু ইশারা করলো। আবার তালা মারল সে। আতাব রেগে বসে পড়ল। হাসান শিকদার রিদানকে দেখেই কাঁপাকাঁপি করছে। তার যে আজ মৃত্যু নিশ্চিত সে জানে। রিদান বলে উঠল, ওয়ার ইজ মাই লিটল সিস্টার? আদর চমকে দাঁড়িয়ে গেল। আতাবরাও চমকে গেছে। রিদানের বোন আছে? কই, কখনো শোনেনি তো। রিদান কারোর দিকেই তাকালো না, আবার প্রশ্ন করে উঠল, ওয়ার ইজ মাই সুপার হিরো, আই মিন কমিশনার আঙ্কেল? আজ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে তোকে, না হলে একটু একটু করে মারব তোকে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করবি, আর আমি হাসবো, আনন্দ পাবো। আদর এবার বড় রকমের চমক পেল। বুকটা তা দ্রুত গতিতে ওঠানামা করছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। আদরের এমন অস্বাভাবিক আচরণ রিদানের চোখে পড়তেই আতকে দাঁড়িয়ে গেল সে। দৌড়ে আদরের কাছে এসেই বলতে লাগলো, এই আন্ডা বাচ্চা, আদুপুরে কি হয়েছে? এমন করছো কেন? অসুস্থ লাগছে? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে? এমন করছো কেন? আন্ডা বাচ্চা, এই আন্ডা বাচ্চা, বলো না কি হয়েছে? আতাবরা রিদানের আচরণে বিস্ফোরিত। রিদান চৌধুরীকে এমন কথা দেখে সবাই অবাক হবে। তারা তো আর জানে না সব। আদর ঢকঢক করে এক বোতল পানি শেষ করে ফেলল। কিছুক্ষণ চুপ করে নিঃশ্বাস নিয়ে রিদানের দিকে ছলছল নয়নে তাকিয়ে রইল। রিদান মনে করেছে আদরের কষ্ট লাগছে। তার চোখটাও যেন ছলছল করে উঠল। আদর বলে উঠল, আপনার সুপার হিরো কমিশনার আঙ্কেল? আপনি কি সুপার হিরোর সুপার চ্যাম্প? রিদান চমকালো। আতাবরা কিছুই বুঝতে পারছে না। রিদান ভাবছে আদর কি করে জানলো এত সব, আর আদর ভাবছে অন্য কিছু। আজ অজান্তেই তার কাছে সকল কিছু রহস্য খুলে গেল। চোখে আকুলতা নিয়ে রিদানের দিকে তাকিয়ে আছে আদর। রিদান মাথা নেড়ে সায় জানাতেই আদর রিদানকে সবার সামনে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে দিল। সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু এখন আদর রিদান। কি এমন রহস্য? কিসের জন্য আদরের চোখে এত আকুলতা? কেই বা সেই সুপার হিরো? আদরের সাথে কি সম্পর্ক এসবের? আদরই বা কি করে জানলো এসব? সব রহস্য কি খোলাসা হবে, নাকি এই রহস্যের বেড়া জালেই আটকে পড়বে সবাই? রাত 10টা বাজে। রেস্টুরেন্টের এই আলোকসজ্জা যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে। কিন্তু মনের মধ্যে শান্তি আনন্দ না থাকলে পরিবেশ যতই আনন্দঘন হোক সবকিছুই বিষাদ লাগে। তেমনি রেস্টুরেন্টে বসে থাকা সবার মনে বিষাদ ঘেরা। আদর সেই যে কান্না শুরু করেছে আর থামার নামই নেই। রিদানের কাছে নিজ পৃথিবীটা এলোমেলো লাগছে। ও
ওলট পালট করে দিতে ইচ্ছে করছে সবকিছু। যার কান্না তার হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে দেয়। নীরব রক্তক্ষরণ নয়, সেই মেয়েটি প্রায় 20 মিনিট ধরে তার বুকে কাঁদছে, আর তাকে সেটি মানতে হচ্ছে। কিন্তু এখন সে মানতে পারছে না। এখন মনে হচ্ছে সে নিজেই মারা যাচ্ছে। আর আতেব, সে তো এখন থেকে নীরব কেঁদে যাচ্ছে। তার যে বোনের চোখে এক ফোঁটা পানি সহ্য হয় না, কিন্তু তার বোনকে সে কিছুই বলতে পারছে না। তার কাছে সবকিছুই ধোঁয়াশা লাগছে। রিদান ধমক দিয়ে বলে উঠল, স্টপ ক্রাই আদর। কিছু বলছি না বলে সুযোগ পেয়ে গেছ। থামতে বলেছি আমি। তোমার কান্নায় আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় অদুপরি। কেন কাছো? প্লিজ সে, আই এম ওয়েটিং। ধমক শুনে আদর কান্না থামিয়ে দিলেও কান্নার ধাঁচে এখনো তার শরীর মৃদু কাঁপছে। হৃদয়ের দিকে এক পলক তাকিয়ে সামনে তাকালো সে। হাসান শিকদারকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সামনে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। রাগ হচ্ছে তার এখন, তবুও শান্ত সুরে বলে উঠল, আপনার বাবা কোথায় মিস্টার শিকদার? আতেব চমকে উঠল। ঘামতে শুরু করলো সে। কি বলছে আদর? বাবা কোথায় মানে? ও কি সব জেনে গেছে? কিভাবে জানলো? কি হবে সামনে? আদরের কথায় হৃদানও চমকালো। আদরের বাবা? আদরের কোনো দিক খেয়াল নেই। ঠাস করে চর বসাতে নিলেই হৃদান হাত ধরে ফেলল। এই মুহূর্তে তার বড় ছোটর খেয়াল নেই। যে তার অপরাধী তাদের সে একটুও ক্ষমা করে না। আদরের আচরণে সবাই বিশাল অবাক হচ্ছে। আদরের এমন ব্যবহার কেউ নিতে পারছে না। হৃদান আদরের হাত আলতোভাবে ছুঁয়ে দিয়ে বলল, এই হাত পবিত্র। আমার হৃদয়ের ফুল তুমি। এই হাত দিয়ে অপবিত্রতা স্পর্শ করা নিষেধ। আদর মায়াবী চোখে তাকিয়ে রইল। হৃদান আরেকটু কাছে এসে বলল, কে তোমার বাবা? সবাইকে অবাক করে দিয়ে আদর বলে উঠল, কমিশনার আরব চৌধুরী। হাসান দু পা পিছিয়ে গেল। কি বলছে আদর? তার সুপার হিরোর মেয়ে আদর? কি করে সম্ভব? হৃদানের অবাক হওয়া দেখে আদর মুচকি হাসল। হ্যাঁ, আপনার সুপারহিরো আমার বাবা। হ্যাঁ, একজন সৎ পুলিশ কমিশনার। আতাব আর নিতে পারছে না। আদরকে হারিয়ে ফেলার ভয় তার হৃদয়কে প্রচণ্ডভাবে গ্রাস করছে। তারই মাথায় এবারে একটি হাত শক্ত করে ধরে রইল। আতাব যেন ভরসা পেল। এই হাতটা যেন তাকে বলছে, রিল্যাক্স, কিচ্ছু হবে না, আমি আছি তো। আতাবের এমন অবস্থা থেকে আদর হৃদানকে ছেড়ে তার দিকে এগিয়ে গেল। আতাব করুণ চোখে তার দিকে তাকিয়ে আছে। আদর আতাবের গালে হাত দিয়ে আবেগী কণ্ঠে বলল, ভয় নেই, বোনটা ডক্টর আতায়েব তাজিম ইতিহাজের। হারাবো না। ভাই বোনের সম্পর্ক আজীবনের, হৃদয়ের সাথে মিশে থাকে না। আতাব ঝটপট আঁকড়ে ধরল আদরের হাত। চোখ তার পানিতে টইটুম্বুর। আদর আবার হৃদানের কাছে ফেরত এলো। হৃদান হিসাব মেলানোর চেষ্টায় ব্যস্ত। সব জানতে পারবেন আগে এর স্টুপিডের কাছে শুনুন আমার বাবা কোথায়। হৃদান আদরের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আজ সেই বাচ্চা আদরকে কতটা ম্যাচিওর লাগছে। হাসান শিকদারকে কিছু জিজ্ঞেস করার আগে একজন গার্ডকে ইশারা করলো। গার্ডটি হাতে করে একটি ব্যাগ হৃদানের কাছে নিয়ে এলো। নিচু হয়ে গার্ডটি ব্যাগ থেকে ছুরি, রিভলভার প্লাস চিমটা আরও কিছু সরঞ্জাম ফ্লোরে সাজিয়ে রাখলো। হাসান শিকদার সহ উপস্থিত সকলেই আটকে উঠল, হৃদানের লোক ছাড়া। হৃদান বাঁকা হাসলো। আদর এত কিছুর পরেও স্ট্রং থাকার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ওপরের কঠিন সত্তা থেকে ছুঁড়ে ফেলে ভেতরের নরম সত্তাটা বের হয়ে আসতে চাইছে। এত অস্ত্র দেখে তার ভেতরটাও কেঁপে উঠছে। হৃদান আদরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আদর ভরকে গেল। হৃদান ঠিক ধরতে পেরেছে আদরের মনের অবস্থা। গার্ডকে সম্মতি দিয়ে আদরের কাছে চলে গেল। গার্ডটি বাঁকা হাসলো। এসব করতে করতে সে এমন পরিস্থিতিতে চলে এসেছে, তার এসব না করলে শান্তি লাগে না। গার্ডটি এগিয়ে যাবে, আদর থামিয়ে দিল। তখনই দরজায় নক পড়ল। আদর গিয়ে দরজা খুলে দিল। ভেতরে ঢুকলো পাঞ্চু, হাতে ডায়েরি। হ্যাঁ, এটাই আদরের সেই ডায়েরি যা আতায়েবের ভয়ে লুকিয়ে রেখেছিল। আদর এবার গার্ডকে তার কাজ করতে বলল। আদর পাঞ্চুকে কিছু বলবে, পেছন ফিরে দেখে পাঞ্চু নেই। এদিক ওদিক তাকিয়ে দেখে পাঞ্চু পিয়াসের পেছনে কাছুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। পাঞ্চুর কাছে আদরের এই পরিস্থিতিতেও হাসি পেল, হেসে দিল। আদরের হাসিতে পাঞ্চু অপমানিত হলেও গায়ে নিল না। গায়ে নিয়ে বেশি বাহাদুরি করতে গেলে নিজের ইজ্জত সে নিজেই হাতের শেষ করবে। কখন যে প্যান্টে হিসু করে প্যান্ট ভিজিয়ে ফেলে কে জানে। পাঞ্চুর ভাগভঙ্গি দেখে আদর তাকে বিদ্রুপ করছে। না, এ মেনে নেওয়া যায় না। সে কি ভীতু নাকি? খুব সাহসী সে। আজ এই অপমানের নীরব জবাব সে তার সাহস দেখিয়ে দেবে। পিয়াসের পেছন থেকে সরে গিয়ে পাশে দাঁড়ালো। অন্যান্য গার্ডের মতোই বুক ফুলিয়ে দাঁড়ালো। নিজেকে সাহসী প্রমাণ করার একটা পথ আর কি। যখন আদরের দিকে তাকিয়ে প্রতিবাদী হাসি ফিরিয়ে দেবে, ঠিক তখন মিস্টার হাসান ঘর কাঁপানো চিৎকার করে ওঠে। আর পাঞ্চু ভয় পেয়ে আল্লাহ গো বলেই পিয়াসের পেছনে গুটিসুটি মেয়ে দাঁড়িয়ে গেল। তার এত সাহসী হওয়ার কাজ নেই। আগে জীবন, পরে ইজ্জত।
এখানে তার বিয়ে করা বা না করা বউ নেই যে ইজ্জত ধরে রাখতে হবে, না হলে সারা জীবন খোঁটা দেবে। পিয়াসের পাঞ্চুর দিকে কোনো খেয়ালই নেই। সে তাকিয়ে আছে তার বাম হাতের দিকে, যেখানে একটা মেয়ের হাত বিচরণ করছে। শুধু বিচরণ না, চিমটি খামচি যা পাচ্ছে দিয়ে যাচ্ছে। আর মেয়েটি চোখ বড় বড় করে তাকিয়ে আছে হাসান শিকদারের নাকের উপর। পিয়াস নিচের কাজ শেষে আতায়েবদের এখানে দাঁড়িয়েছিল, তার সম্পূর্ণ ধ্যান সামনের দিকে, তাই পেছন বা সাইডে কে আছে দেখতে পায়নি। হাসান শিকদারের নাক যখন প্লাস দিয়ে চেপে ধরা হয় তখন সে চিৎকার করতে থাকে। সে চিৎকারে মেয়েটি উত্তেজিত হয়ে একের পর এক চিমটি খামচি দিয়ে যাচ্ছে। বলি, শ্বশুরের পোলের হাত পাইছে নাকি, আজব। কিন্তু পিয়াস অবাক হচ্ছে এটা ভেবে যে পাঞ্চের মতো একজন গার্ড এসবে ভয় পেয়ে কাঁপছে। মেয়েটি চোখ বড় বড় করে দেখছে, ভয়ে রেশমাত্র নেই। মেয়ের সাহসের উপর পিয়াস গভীরভাবে ক্রাশ খেল। মেয়েটি হলো রোহানি। সে একাই দাঁড়িয়েছিল, মাঝখানে দুজন চলে আসে। এতক্ষণে রোহানির খেয়াল হলো সে কি করেছে। ফট করে পাশে তাকাতেই পিয়াসকে দেখে ভয় পেয়ে গেল। হয়তো ভাবছে তাকে যদি মেরে দেয়। পিয়াস মুচকি আসলো। মেয়েটিকে দেখে তার মা লাগছে না, কেমন অন্য কিছুর আভাস পাচ্ছে সে। তাহলে কি সে এই বছরেই হানিমুনে যেতে পারবে? কিয়া বাত হে। দিলটা খুশিতে ভরে গেল। রিদান আদরের মাথাটা একদম বুকের সাথে চেপে রেখেছে, যেন বুকের মধ্যেই ঢুকিয়ে দিতে পারলে তার শান্তি। যতবার হাসান শিকদার চিৎকার করে ওঠে ততবার আদর কেঁপে ওঠে। রিদান আদরের কাঁপুনিটা উপভোগ করে, তার শরীরও মৃদু কাঁপে। এটা ভয়ে না প্রিয়জনের স্পর্শে। হাসান শিকদার যন্ত্রটা আর সইতে পারল না। সে স্বীকার করলো সহজ মৃত্যু পাবে, কিন্তু চুপ থাকলে এরা তাকে অমানসিক কষ্ট দিয়ে মারবে। এর থেকে স্বীকার করা উত্তম। চিৎকার করে বলে উঠল সে, বলতে রাজি। বাঁকা হাসলো রিদান। আদর বুক থেকে মাথাটা উঠাতে চাইলেও রিদান দিল না, কারণ হাসান শিকদারের অবস্থা খুব খারাপ। রক্ত লেগে আছে সারা শরীর, দেখেই ভয় পাবে। অন্যদিকে পিয়াস পড়েছে চিপায়। একজন সামনে থেকে আরেকজন পেছন থেকে তার শরীরকে জাপটে আছে। না পারছে সরাতে, না পারছে কিছু বলতে। আর তার শান্ত দৃষ্টিতে রিদান আদরকে দেখছে। তার বোন ওই রিদানের বুকে সে মানতে পারছে না, তবুও কিছু বলতে না পারায় অসহায় লাগছে নিজেকে। আহনাব চৌধুরী কোথায় আছে ঠিক বলতে পারবো না, বাট বেঁচে আছে উনি। সবার চোখ খুশিতে চকচক করে উঠল, বিশেষ করে আতাব রিদান আদরের। আতাব এক ছুটে হাসান শিকদারের কাছে গিয়ে দাঁড়ালো, প্রশ্ন করতে লাগলো, কোথায় উনি? বল, কোথায় রেখেছিস ওনাকে? সবটা বলবি, না হলে দ্বিগুণ কষ্ট দিয়ে মারবো তোকে, তাও নিজের হাতে। আতাবের হিংস্র রূপ রিদানকে চমকাতে বাধ্য করলো। হাসান শিকদার ভয় পেয়ে বিচলিত হয়ে উঠল। আমি জানি না সে কোথায়। আহনাব চৌধুরী ছিলেন একজন সৎ পুলিশ কমিশনার। আমার বিভিন্ন অবৈধ ব্যবসা সম্পর্কে তিনি জানতে পেরেছিলেন। তার থেকে বড় হলো, চৌধুরী পরিবারে হঠাৎ করে গুম হওয়ার রহস্যের প্রায় শেষ মাথায় চলে গিয়েছিলেন তিনি। টাকার অফার করেও লাভ হয়নি। সে তার সিদ্ধান্তে অনড়। আমার নিজেকে বাঁচিয়ে রাখতে তাকে মারার দরকার ছিল। প্ল্যান করে বাড়িতে হামলা করি। তার এক মেয়ে ছিল, ভেবেছিলাম মেয়েকে হাতিয়ার করে কমিশনার মানাবো। না, তিনি সৎ ছিলেন, যে কোনো পরিস্থিতিতেই সতই থাকবেন। ওনার চোখের সামনে 60 গুলি করে ওনার মিসেসকে মেরেছিলাম, কিন্তু মেয়েকে বাঁচিয়ে নেয় উনি। পেছনের গুপ্ত দরজা দিয়ে বের হয়ে মেয়েকে কোথাও লুকিয়ে উল্টো দৌড়াতে শুরু করেন তিনি। গুলি করি টার্গেট করে। পিঠে একটা গুলি লাগলেও হঠাৎ একটা গাড়ি এসে তাকে তুলে নিয়ে চলে যায়। চারপাশে খুঁজেও তার মেয়েকে পায়নি। হাসান শিকদারের কথা শুনেই সবাই স্তব্ধ, নিয়ার নিজেও। সে জানতো তার বাবা খারাপ, কিন্তু এত খারাপ জানতো না। আতায়া বলে উঠল, পাবি কি করে? তখন সে আমার কাছে ছিল, একদম আমার বুকে। 13 বছর বয়সে নিজ বাড়ি থেকে পালিয়ে চলে আসি। সৎ মায়ের অত্যাচার, বাবার নীরব সমর্থন মানতে পারছিলাম না। আশ্রয় দেয় আহনাফ আঙ্কেল। লুকিয়ে রেখেছিল আমাকে, বেঁচে থাকার জন্য আমাকে তৈরি করেছিল। একদিন হঠাৎ করে আঙ্কেল ফোন দিয়ে বলে রাতে বাড়ির পেছনে থাকতে। আমিও তাই করি। আঙ্কেল জানতো তার উপর হামলা হবে, কিন্তু সেই দিনই যে হবে তা জানতো না। আমার কাছে আদরকে দিয়ে তোদের লক্ষ্য ভ্রষ্ট করতে উল্টো দিকে দৌড়ায়। আমি ততক্ষণে বাগান পেরিয়ে গুপ্ত দরজা দিয়ে আদরকে নিজের বাড়িতে, মানে গুপ্ত ঘরে লুকিয়ে রাখি। ওই জায়গার হদিস কেউ জানে না। তারপর থেকেই শুরু হয় আমার লড়াই আর অপেক্ষা। আদরকে নিজের বোনের পরিচয়ে মানুষ করেছি, নিজে প্রতিষ্ঠিত হয়েছি, সব আঙ্কেলের জন্য। তিনি হয়তো সব জানতে পেরেছিলেন, তাই তো তার সম্পত্তির ভাগ আদর আর আমাকে দিয়ে গিয়েছিলেন। পরের ছেলেকে এতটা আপন করে নিয়েছিল, আমি বাবাকে ভাবতে পারিনি আর। কিন্তু তুই সব শেষ করে দিলি, কেড়ে নিলি আমার ভরসার হাতটাকে। শেষ করে দিব একদম। ছুরি হাতে এগিয়ে যাবে দুটো গার্ড অনেক কষ্টে আটকালো। রিদান বলল, চৌধুরী বাড়ির কি রহস্য? সেটা
আমি বলি। রিদানের বুক থেকে মাথা উঠিয়ে আদর কথাটি বলল। সবাই ভ্রুকুচকে সেদিকেই তাকালো। আদর স্বাভাবিকভাবে বলে উঠল, বহু বছর আগে আপনার মা রিধিমা চৌধুরী আপনার বাবার সাথে প্রেম করত, কিন্তু আপনার মায়ের পরিবার প্রেম করে বিয়ের রিচুয়ালটা পুরোপুরি আউট ছিল, মেনে নিতে না কেউ, তাই পালিয়ে আসেন। সংসার শুরু হয়, আপনি এলেন, সুখেই কাটছিল সংসার, কিন্তু রিধিমা চৌধুরী তার পরিবারের লোক মেনে নেয়নি। খানিকটা ডিপ্রেশনে ছিলেন এই বিষয়টা। এই সময় খুশির সংবাদ নিয়ে এলো আপনার বোন রিধিমা চৌধুরী আবার মা হতে চলেছে, কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার সময় তিনি প্রাণ হারান। ছোট বাচ্চাকে নিয়ে বাপ ছেলে সারাদিন পড়ে থাকতো। আর একটা অবাক করার বিষয় হচ্ছে, আপনার বাবা ভালোবাসার জন্য নিজের বিলাসী জীবন ত্যাগ করেছিলেন। আপনার মায়ের পরিবারের সাথে যে একবার বেইমানি করে তাদের বাঁচিয়ে রাখতেন না তারা, সে যতই আপন হোক না কেন। জমিদারের লোক ছিলেন, তাই লুকিয়েছিলেন তারা। জমিয়ে রাখা সম্পত্তি থেকে একটু একটু খরচ করতেন আর হালকা কাজ করতেন, কিন্তু তারা জানতো না তাদের কে না পেয়ে একজন মানুষ দিনরাত এক করে ফেলেছে। ভাইয়ের কলিজা ছিল তো রিধিমা চৌধুরী, কিন্তু যখন খুঁজে পেলেন তখন আপনার বাবাকে কে যেন মেরে ফেলেছে, আপনার বোনকে কে যেন চুরি করেছে, আর বাকি রইলেন আপনি। আপনি তো চৌধুরীদের বিশাল সম্পত্তির একমাত্র মালিক। আপনাকে নিজেদের কাছে রেখে তারা সম্পত্তি নিতে চেয়েছিল। তার আগে আপনি সুপারহিরোর হাতে পড়েন। কয়েকটা মাসের সম্পর্কে ওনার সাথে আপনার তবু বন্ডিংটা দারুণ ছিল। বাবা সব রহস্য বের করেই ফেলেছিল, পাবলিক করার আগেই ওরা বাবাকে সরিয়ে দিয়েছে। আদরের কথা সবাই মুখে হাত দিয়ে অবাক হয়ে শুনছে। এত কিছু কি করে জানে সে? আদর মুচকি হাসলো, ওদের দেখে আবার বলল, আমি এত কিছু জানি কি করে? কারণ রিধিমা চৌধুরী ছিলেন আহনাব চৌধুরীর একমাত্র কলেজা। হ্যাঁ, আপনার সুপারহিরো আপনার মামা হন, আর এই ডায়েরিটা এসবের সাক্ষী। বাবা যখন আতায়েব ভাইয়ের কাছে আমাকে তুলে দেয়, তখন এই ডায়েরিটা আমাকে দিয়েছিল, বলেছিল লুকিয়ে রাখতে। তাই ভাইয়ার থেকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এখানে সবকিছু সরাসরি না ইঙ্গিতে লেখা আছে। তাই তো আপনাকে প্রথমে চিনতে পারিনি, সুপারহিরো বলাই চিনতে পারলাম। রিদান হাসান শিকদারকে নিয়ে যেতে বলল, একে লাগবে পরে। যাওয়ার সময় হাসান শিকদার বলল, আমার ফোনের মেসেজ বক্স অনেক পুরনো মেসেজ আছে, তোমাদের উপকারে আসতে পারে। সবাই ভ্রু কুচকালো। লোকটি তাদের সাহায্য করছে। আসলে হাসান শিকদার ভাবছে সব বললে হয়তো তাকে ছেড়ে দেবে। তা কি আদৌ সম্ভব? ফোনের মেসেজ অপশন চেক করতে লাগলো। সবার নিচের মেসেজটা ওপেন করতেই ওদের চোখ বড় বড় হয়ে গেল। কি হলো এটি? কে করতে পারে এমন? কিছুই ঢুকছে না। সূর্যটা উঁকি দিয়েছে মাত্র। হালকা বাতাসে সকালটা একদম স্নিগ্ধ লাগছে। যে কারোর মন ভালো করে দেওয়ার মতো মনোরম পরিবেশ। এই মনোরম পরিবেশে আদর দাঁড়িয়ে আছে ছাদের রেলিং ঘেঁষে, চোখ মুখে বিষাদের ছায়া। মনের মধ্যে ঘুরছে নানান কিছু, শান্তি লাগছে না মনে। কালকে রাতের কথা মনে হতেই আদর শক্ত করে রেলিংটা ধরে রইল। বিষণ্ণতা যেন কয়েক গুণ বেড়ে গেল। ভাবতে লাগলো কালকের কথা। হাসান শিকদারের মোবাইল চেক করে ওরা একটি প্রাইভেট নম্বর থেকে মেসেজ পায়, যেখানে লেখা ছিল, আর খোঁজার চেষ্টা করো না আহনাব চৌধুরীকে, সে এখন আমার কাছে বন্দী। আমার উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত সে আমার খাঁচায় থাকবে, আর যেদিন আমার উদ্দেশ্য সফল হবে সেদিন ইনফরমেশন পেয়ে যাবে। তোমার প্রতিশোধকে সেদিন তোমার খাঁচা দিয়ে যাব। মেসেজটি পড়ে সবাই অবাক হয়েছিল। কি উদ্দেশ্য লোকটির? হাসান শিকদার জানায় লোকটি আর কখনো মেসেজ পাঠায়নি, তাই সবাই ধরে নেয় আহনাব চৌধুরী এখনো বেঁচে আছে। রাত গভীর হচ্ছে বলে রিদান আদরদের বাড়ি পাঠিয়ে দেয়। কোনো কথা বলে না সে। আদরও নির্জীব ছিল তখন। হাসান শিকদারের ঠাঁই হয় কোডেটে, ভয়ঙ্কর সেই কসাইখানায়। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে আদর ভাবনা থেকে বের হলো, নড়ল না, চুপটি করে রইল। আতায়েব এসেছে। আতায়েব বোনের মলিনতা বুঝতে পারলো, তাই কথা বাড়ালো না, যদিও তারা অনেক কিছু জানার ছিল। ঘুরে চলে যেতে নেবেই আদর বলে উঠল, কালকে কেন মিথ্যে বলতে বললাম এটা জানতে চাইছো তো? আতায়েব থেমে গেল। হ্যাঁ, তার এটাই জানার ছিল। আদর ঘুরে তাকালো আতায়েবের দিকে, মলিন কণ্ঠে বলল, জানতে পারবে, তবে এখন না, কিছুটা পর। সে পর্যন্ত অপেক্ষা করো ভাইয়া। আতায়েব মাথা নাড়িয়ে নিচের দিকে হাঁটা ধরল। তার মাথাটাও ফাঁকা ফাঁকা লাগছে। সে এমন ম্যাচিওর গম্ভীর বোন চায় না। কিছু ঘন্টা আগে সেই চঞ্চল ইম্যাচিওর বাচ্চা বোনটাকে চায়। কবে আবার সবকিছু আগের মতো হবে? কবেই বা সব রহস্যের উন্মোচন হবে?
আতাব রিদার মুখোমুখি বসে আছে। আগের মতো দুজনের চোখে রাগ নেই, দুজনের চোখেই প্রশ্ন। দুজনই আদরের দিকে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে আছে, কারণ আদরই তাদের আসতে বলেছে। আদর নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টায় চা বানিয়ে নিয়ে আসলো। কিছুক্ষণ নীরবতা পালন করে রিদান বলল, সুপার হিরো যে ডায়েরিটা দিয়েছে সেটি কোথায় আদর? তোমার বাবা মানে আমার বাবা একটা রাতেই সম্পর্কের পরিবর্তনটা দেখার মতো। তুমি আমি সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন। কি মামাতো বোন আপনার? আহনাব চৌধুরী আমার বাবা নয়। চমকে উঠল রিদান। কি বলছে আদর? এক এক সময় এক এক কথা কেন বলছে? তাহলে আহনাব চৌধুরীর মেয়ে কোথায়? রিদান কিছু বলবে তার আগে আদর বলল, কাল যা বলছি তা কিছু সত্য ছিল, কিছু মিথ্যে ছিল। আমার বাবা হলো জার্নালিস্ট রাতাব আহমেদ। গোপন কাজ করছিলেন আহনাব চৌধুরীর মিসিং রহস্য নিয়ে। আমার বয়স তখন 11 বছর। বাবা জানতেন এই রহস্য বের করতে তাকে অনেক বিপদের মুখে পড়তে হবে, কিন্তু আহনাব আঙ্কেল তো বন্ধু ছিল, বেস্ট ফ্রেন্ড। কি করে পিছিয়ে যেত? মা তো সেই কবেই মারা গেছে। আমার সেফটির জন্য আমাকে এতিমখানায় রেখে আসলো। বাবা থাকতেও একটা মাস আমাকে এতিম হয়ে থাকতে হয়েছে। বাবার উপর অনেক অভিমান জমা হয়েছিল। 1 মাস পর বাবা আসলেন, সাথে আনলেন আতাব ভাইকে। বললেন সে আমার বড় ভাই। এতদিন লুকিয়ে রেখেছিল কোনো কারণে। ছোট ছিলাম, বিশ্বাস করে নিয়েছিলাম। সেই দিনই বাবা আমাকে আর ভাইকে অন্যথা পাঠিয়ে দেয়। ভাইয়া তখন ভালোই বড়। বাবার সরল কথায় সব বিশ্বাস করে বাবাকে ছেড়ে চলে এসেছিলাম। কিন্তু একদিন হঠাৎ করে খবর এলো আমার বাবা দুর্ঘটনায় স্পট ডেড। মানতে পারছিলাম না। তাড়াহুড়া চলার সময় দেওয়ালের সাথে জোরে ধাক্কা খাওয়ায় শর্ট টাইম মেমোরি লস ছিল। মেমোরি তো তখন ফিরে পেলাম যেদিন দেখা হলো আহনাব আঙ্কেলের মেয়ের সাথে। 6 মাস আগের কথা। ভার্সিটিতে যাচ্ছিলাম, হঠাৎ করে একটি মেয়ের সাথে ধাক্কা লাগে আর মেয়েটি পড়ে যায়। অনেকগুলো ব্যাগ ছিল মেয়েটির কাছে, মুখে ভয়ের ছাপ স্পষ্ট। কিন্তু বলবো তার আগে মেয়েটি নিজের ব্যাগ ফেলে দৌড়ে চলে যায়, আর আগে আমার সামনে একটা চিরকুট ফেলে যায়। চিরকুটে লেখা ছিল, আমি জানি না আপনি কে, কেমন মানুষ তাও জানি না, শুধু বলবো আমার ব্যাগটা একটু যত্ন করে রাখবেন। ব্যাগের মধ্যে রাখা ডায়েরিটা খুলে দেখবেন, তারপর না হয় আমাকে খুঁজে বের করবেন। রহস্য খুঁজতে পারেন যদি আপনি ভালো মানুষ হন। অনিশ্চিত ছিল ভাবনা কার হাতে যেন পড়ে। আমি লুকিয়ে বাসায় এনে রাখি ডায়েরিটা। খোলার সাহস হয়নি। একদিন হঠাৎ করে মনে হতে ডায়েরিটা নিয়ে বসি। সেখানে আহনাব আঙ্কেল নিজের কেসের সম্পর্কে বলেছিলেন, চৌধুরী পরিবারের কেসের সম্পর্কে বলেছেন, পারিবারিক শত্রু সম্পর্কে বলেছেন। শুধু আপনাদের নামগুলো সাসপেন্ড রেখেছে। হয়তো উনি ভেবেছিলেন ডায়েরিটা খারাপ লোকের হাতে পড়লে আপনি বিপদে পড়তে পারেন। ডায়েরির অর্ধেক পাতায় আহনাব আঙ্কেল আর তার পরের পাতায় লিখেগুলো সম্ভবত তার মেয়ের। বাবা বলা কিছু কথা মিলে যাচ্ছিল ডায়েরির সাথে। সেদিন হুট করে সম্পূর্ণরা মনে পড়ে আমার। মেয়েটির পরের পাতাগুলো বলেছিলেন সেদিন হামলার রাতে তাকে আহনাব আঙ্কেল তার এক বন্ধুর কাছে রেখে যায়। বন্ধুটি ভালো হলেও তার বউ খারাপ ছিলেন। মেয়েটিকে বাড়ি থেকে বের করে দেয়। মেয়েটি তখন রিদানের সমবয়সী ছিল। চারদিকে তো খারাপ মানুষের বালাই নেই, তাই পাল্লায় পড়ে। সেদিন উদ্ধার করে একটা বৃদ্ধ মহিলা, যিনি ছিলেন বড় ফ্যামিলির। সেই বাড়িতে থাকতেন উনি। কিন্তু বৃদ্ধটি মারা যাওয়ার পর মেয়েটিকে বাড়ির সবাই কাজের মেয়ে বানিয়ে দেয়। মেয়েটির ডায়েরিতে একবারও ওই বাড়ির কথা উল্লেখ করেনি, না হলে এতদিন আমি তাকে আমার কাছে রাখতাম। মেয়েটি এত এত ধাক্কার সামনেও নিজের বাবাকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু ওই বাড়ি থেকে সম্ভব হচ্ছিল না। তবুও সাহস করে বাড়ি থেকে বের হতো। যেদিন আমার সাথে দেখা হয় সেদিন ওই বাড়ির কাউকে দেখেই ভয় পেয়েছিল হয়তো, তাই পালিয়ে গিয়েছিল। এখন কথা হলো খুঁজবো কি করে তাকে? এত কিছু ঘটেছে আতায় রিদান ভাবতেই পারছে না। আদর 6 মাস ধরে এত প্ল্যান করে রেখেছে, বোঝার উপায় নেই। রিদান বলল, কিন্তু তুমি নিজেকে সুপার হিরোর মেয়ে বললে কেন? কারণ আমার সন্দেহ মতে আহনাব আঙ্কেল বেঁচে থাকলেও বা না থাকলেও অপরাধী আহনাব আঙ্কেলের মেয়েকে খোঁজ করত। কারণ ডায়েরিতে অনেক কিছু লেখা ছিল। আর আপনি যার অপারেশন করছিলেন এসবের পেছনে
কে জানার জন্য তার সাথে আমার একবার দেখা হয়েছিল হসপিটালে। ফোনে সে বারংবার কী সব বলছিল। হাসান শিকদারের সাথে মেবি ঝগড়া করছিল। আর রেস্টুরেন্টে হাসান শিকদারকে দেখে তার উপর সুপার হিরো সুপার স্যাম ডাক শুনে এই 2-2-4 করলাম। আর আমার মনে হচ্ছে হাসান শিকদার এসবে একা নেই, তার সাথে আরও একজন জড়িত যে এসবের মূলে। তাই প্ল্যান করলাম, আমি তো সব জানি, তাহলে নিজেকে আহানা চৌধুরীর মেয়ে বলে কিছু রহস্য খুলতে পারে। আর আমি রেস্টুরেন্টে একদম ভেতরের দরজার পাশে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখছিলাম, যে কান পেতে শুনছিল সবকিছু। আমার মনে হয়েছে সে হয়তো শত্রুপক্ষের কেউ, তাই একটু রিস্ক নিলাম। সবটা সন্দেহবশে করেছি। এখন ঢিলটা যদি ঠিক জায়গায় লাগে তাহলে আহনাফ আঙ্কেলের আর তার মেয়ের খোঁজ পাবো, আর বাবা অসম্পূর্ণ কাজটা সম্পন্ন হবে। জার্নালিজম নিয়ে পড়ার তো এর জন্যই। আর ভাইয়া মিথ্যে বলেছে আমার কারণে। এক ফাঁকে ভাইয়ার কাছে গিয়ে হালকা করে বলেছিলাম এমন করে বলতে, আর আমার ভাইয়া তো কামাল করে দিয়েছে। কি অ্যাক্টিংটাই না করলো, আমি তো জাস্ট ফিদা। আদর হেসে বলল। আদায় বোনের মুখে হাসি দেখে নিজেও হাসলো, কিন্তু রিদান তখনও গম্ভীর হয়ে বসে আছে। হয়তো ভাবছে কোথায় খুঁজবে তিনজনকে, তারা কি আদৌ বেঁচে আছে? আদর হাসি থামিয়ে আতায়েবের দিকে প্রশ্ন ছুড়ে দিল, তোমার পরিচয় কি ভাইয়া? আমি সবটাই বলেছি সেদিন, শুধু শেষের কথাগুলো মিথ্যে ছিল। সৎ মায়ের অত্যাচারে বাড়ি থেকে চলে আসি। হঠাৎ করেই তোমার বাবার সাথে দেখা হয়। কিছুদিনের পরিচয়ে বাবা আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছিল। বাবা বলে ডাকতাম তাকে। তোমার কথা আমাকে বলতো, তোমাকে দেখার জন্য ছটফট করতাম। বাবা বলতো একদিন সময় হলে দেখা করাবে। সেদিনই বলল বোনকে নিয়ে অন্যত্র চলে যেতে হবে। কথা দিয়েছিলাম বাবাকে, তোমার কোনো ক্ষতি হতে দিব না, জানতেও দিব না তুমি আমার রক্তের কেউ না, কিন্তু আত্মার কেউ। আদরের কাছে এবার সবটা পরিষ্কার। এত কিছু শুনেও রিদান চুপ, কোনো প্রতিক্রিয়া করছে না। আদর বুঝতে পারলো রিদানের মনের অবস্থা, তাই বলল, রিদান শুনুন, আপনি হাসান শিকদারকে আর একটু টাইটলি জিজ্ঞেস করবেন। তার কাছে আপনার বোনের মিসিং হওয়ার ইনফরমেশন আছে, কারণ সে এই ব্যাপারটা সম্পূর্ণ এড়িয়ে গেছে। এত কিছুর মাঝে রিদান এটা খেয়ালই করেনি আদর ঠিক করেছে। একটা আশা খুঁজে পেলেও জানো। রিদানের মুখেও হাসি ফুটে উঠেছে। আতাবের বিরক্ত লাগছে রিদানকে। আদরের সাথে মেশাটা তার ভালো লাগে না। রিদান উঠে চলে গেল। তারিম বিরক্তি নিয়ে তাকালো আতায়েবের দিকে। আতায়েব কিছু বলল না, তার বোনের ক্ষতি সে হতে দেবে না। রিদান দাঁড়িয়ে আছে কোর্টের সামনে, অপেক্ষা করছে সময়ের আগে কোর্টের দরজা খুলবে না। সে একটু তাড়াতাড়ি চলে এসেছে। সময় হতেই কোর্ট বসিয়ে ভেতরে চলে গেল, যেখানে হাসান শিকদারকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। রিদান শান্ত হয়ে সোফায় বসলো। রেগে যাওয়া যাবে না। হাসান শিকদার রিদানকে দেখেই ভয় পেয়ে গেলেন। রিদান দাঁতে দাঁত চেপে বলল, আমার বোন কোথায়? চমকালেন মিস্টার শিকদার। সে তো সূক্ষ্মভাবে এড়িয়ে গেছেন ব্যাপারটা, আবার নতুন করে চলে এসছে। হাসান শিকদার মুখ খুলছে না বলে রিদান পিয়াসকে বলল, ওর ঠিক নিচে আগুন লাগিয়ে দে, দেখি কতক্ষণ থাকতে পারে। হাসান শিকদার মিনতি করলেও কাজ হলো না। পিয়াস রিদানের কথা মতো আগুন জ্বালিয়ে দিল। প্রথম ঠিক ছিল, কিন্তু আগুনের শিখা যখন বাড়ছিল আর হাসান শিকদারের শরীরটা একটু একটু করে লালচে হয়ে কালোতে রূপ নিচ্ছিল, তখন আর সইতে পারলেন না তিনি। চিৎকার করে বলে উঠলেন সে সব বলবে। রিদান বাঁকা হাসলো। কাজ দিয়েছে। আগুন নেভানো হলো। হাসান শিকদারকে নামিয়ে নিচে বসালো। তিনি কিছুক্ষণ ঝিম মেরে বসে থেকে বলল, সেদিন মিস্টার চৌধুরী বাড়িতে ছিলেন, সাথে তোমার বোন। হামলা করি আমরা, তাকে মেরে তোমার বোনকেও মারতে চাই, কিন্তু আমার লোক বুদ্ধি দিল দ্বিগুণ হারে বিক্রি করা যাবে, তাই করলাম। বিক্রির জন্যই নিয়ে যাচ্ছিলাম, ততক্ষণে আহনাফ চৌধুরী সব জায়গায় এসব খবর জানিয়ে দেয়। পুলিশ গাড়ি চেক করছে। ভয়ে পেয়ে তোমার বোনকে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ি, দৌড়াতে থাকি, কিন্তু হোঁচট খেয়ে রাস্তার এক পাশে পড়ে যায় তোমার বোন। ওখান দিয়ে যাচ্ছিলেন একজন মধ্যবয়স্ক লোক। আমি লোকটিকে চিনি, পিজি কলেজের প্রিন্সিপাল ছিলেন। আমি অনেকবার গিয়েছি ওই কলেজে। লোকটির কি নাম যেন মনে নেই। সেই তোমার বোনকে নিয়ে যায়। ওই দিকে যাব, কিন্তু আমি রাস্তার মধ্যে থাকায় একটা গাড়ি ধাক্কা মেরে দেয়, জ্ঞান হারাই। ফেরার পর অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। রিদান আর দাঁড়ালো না, এক ছুটে বেরিয়ে যায় কোর্টের থেকে। উদ্দেশ্য তার পিজি কলেজ। আজকে এসব রহস্য বের করবে সে।
এখান থেকে যেতে হবে অন্তত 2 ঘন্টা লাগবে। স্পিড বাড়িয়ে দিল। পৌঁছাতে লাগলো 1.5 ঘন্টা। মুখে মাস্ক পরে যাওয়ায় কেউ চেনে নেই। আর আজকে তাড়াহুড়োয় সে কার্ড নেয়নি। হেড অফিসে গিয়ে নিজের পরিচয় দিতে সবাই ভয় পেয়ে যায়। হাসলো রিদান। আজ সে যদি একজন সাধারণ পাবলিক হয়ে আসতো, কিছুতেই তারা এত বছরের পুরনো ফাইল চেক করতে দিত না। দপ্তরিকে নিয়ে স্টোর রুমে চলে গেল। খুঁজতে লাগলো ফাইল, কে জানে আছে কিনা। এক একটা সেকেন্ড যেন রিদানের কাছে ঘন্টা মনে হচ্ছে। দপ্তরি হাঁক ছেড়ে জানান দিল পেয়ে গেছে। দৌড়ে গেল রিদান। ফাইলের ওপরের নামটা দেখে রিদান অবাক হলো। সারনেমটা তার খানিকটা পরিচিত। একটা ছবি দেওয়া আছে, বাট সে চিনতে পারছে না। ফাইলটা নিয়ে দপ্তরির হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বের হয়ে এলো। গাড়ি নিয়ে ছুটলো আদরদের বাড়ির উদ্দেশ্যে। আদর কিছু হেল্প করতে পারে। ফাইলের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আতায়েব আদর। তারিম রান্নাঘরে রান্না করছে। রিদান ওদের মুখের দিকে তাকিয়ে আছে। এক্সপ্রেশন দেখে সে চিন্তায় পড়ে গেল। আতায়েব কিছু বলবে, আদর থামিয়ে দিল। আদরকে ইশারা করে বাইরের দিকে যেতে লাগলো। আতায়েব কিছুটা বুঝলেও রিদান কিছুই বুঝলো না। তার এখন রাগ হচ্ছে। কিছু বললেও তো পারত। এভাবে না বলে চলার কি আছে। একটা একতলা বাড়ির সামনে গাড়ি থামালো আতায়েব। আতায়েবের মুখ দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ চিন্তিত। আর আদর, সে তো অজানা কৌতূহলে ছুটেই চলেছে। রিদান মুখটা গম্ভীর করে ওদের পেছনে হাঁটতে লাগলো। বাড়ির ভিতরে প্রবেশ করতেই চোখে পড়লো একজন মধ্যবয়স্ক লোক সোফায় বসে আছে। আদর গিয়ে সোফায় বসে পড়লো। মিসেস দেলওয়ারা রান্না করছিলেন। আদরকে দেখেই ছুটে এলেন। আদরকে তার একদমই সহ্য হয় না। আদর কোনো দিক না তাকিয়ে বলল, তারিমের প্রতি আপনার অবহেলার কারণটা কি? নিজের তো মেয়ে আপনাদের। চমকালো দুজনই। রিদানের রাগ হলো আরো। সে কি বর্তমানে তারিমের সমস্যা সমাধান করতে আসছে? আগে তার বোনকে খুঁজে বের করতে হবে, তারপর না হয় তারিমেরটা দেখবে সে। তারিমকেও সে খুব ভালোবেসে ফেলেছে। মিসেস দেলোয়ারা কিছু বলবে, মিস্টার তারেক চোখ রাঙিয়ে তাকালেন। শান্ত সুরে বললেন, কে অবহেলা করেছে? দেখুন আঙ্কেল, সোজাসাপটা উত্তর দেন। এমনিতেই মাথা ভন ভন করছে। তারিম আপনার নিজের মেয়ে না, তাই তো? আপনার বাবা তারিমকে কুড়িয়ে পেয়েছে, তাই তো? তার জন্যই তো এত অবহেলা। এবার মিস্টার তারেক রেগে গেলেন। তাই তো পরের মেয়েকে সে কেন আদর করবে? কোথাকার কোন মেয়েকে বলতে পারে? খারাপ কাজের ফল নাকি কে জানে। তাকে কেন ভালোবাসবে সে? রেগে বললেন, হ্যাঁ, তানিম আমার মেয়ে না। বাবা একদিন একটা মেয়েকে এনে বলে সন্তানের পরিচয় মানুষ করতে হবে। কোথাকার কোন মেয়ে? সম্পত্তিও লিখে দিল মেয়েটিকে। তাই তো কিছু করতে পারিনি, বাড়ি থেকেও বের করতে পারিনি। আদর আতায়েব এবার রিদানের দিকে তাকালো। রিদান চোখ বড় বড় করে সব শুনছে। আদরের চোখে রিদানের অবস্থা দেখে ছলছল করে উঠল। মানুষটা কত কিছু সহ্য করেছে। আদর মাথা নেড়ে সম্মতি দিতেই রিদান চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তার এত বছরের অপেক্ষার আজ সমাপ্তি হয়েছে। আস্তে আস্তে হেঁটে বাইরে চলে গেল। মিস্টার তারেক এবং মিসেস দিলওয়ার উদ্দেশ্যে আদর বলল, কোথাকার কোন মেয়ে যাকে বলবেন সে হলো নাবিল চৌধুরীর একমাত্র মেয়ে, রিদান চৌধুরীর বোন। আরেকবার উল্টাপাল্টা বলে দেখেন কি হয়। ওরাও চলে গেল। মিস্টার তারেক আর মিসেস দিলওয়ারা মুখে হাত দিয়ে বসে আছে। চিন্তা করছে, ভয় হচ্ছে বোনকে অবহেলার জন্য তাদের মেরে ফেলবে না তো। রান্না শেষ করে ড্রয়িং রুমে এসে কাউকে না পেয়ে তারিম ভরকে গেল। সদর দরজাটাও খোলা। কি হলো বোঝার জন্য দরজার দিকে যেতেই কেউ ঝড়ের বেগে ছুটে এসে জড়িয়ে ধরল। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তারিম আকস্মিক এমন হওয়ায় ভয় পেয়ে গেছে। কথা বলার সাহসটুকু পাচ্ছে না। নিজের ঘাড়ে গরম পানির আবাস পেতেই ফট করে মাথা তুলল। রিদানকে দেখেই অবাক হলো সে। রিদান তারিমের কপালে শব্দ করে চুমু খেল। তারিম হাঁ হয়ে শুধু দেখছে। পাশে আতায়েব আদর দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে তারিমকে সব কথা জানালো সে। তারিম তো বিশ্বাসই করতে পারছে না। রিদান তার আপন ভাই, একদম লেপ্টে আছে রিদানের বুকে। ভাই বোনের মিলনে আতায়েব আদরের মুখেও হাসি। কিন্তু রিদানকে আতায়েবের পছন্দ না। সে বোনকে রিদানের হাত থেকে শত হাত দূরে রাখবে। বোনের ক্ষতি সে হতে দেবে না। প্রায় সব রহস্য খোলাসা হয়েছে। শুধু আহনাব চৌধুরী এবং তার মেয়েকে খুঁজে পাওয়া বাকি। সাথে এর মূলে আসল কালফিটটাকে শাস্তি ওরা কি আদৌ পাবে? সময় যেন যুদ্ধে নেমেছে। মানুষও তার সহযোগী। সময়ের সাথে তাল মিলিয়ে চলছে মানুষের পথ চলা। সভ্য সমাজে সময়ের দাম দিতে না জানলে বাঁচার জন্য অনেক মাধ্যমই হাতের কাছে থাকে না। কেমন করে 1 সপ্তাহ চলে গেল বুঝেই আসলো না। এই 1 সপ্তাহে সবার মাঝে ভিন্ন রকম অনুভূতির খেলা চলছিল। তারিম এখন রিদানের সাথে থাকে। যদিও আতায়াব মানছিল না, কিন্তু আদর তার ভাইয়াকে বোঝায় ভাই বোনের একটু আলাদা স্পেস দরকার। একটু সময় কাটাক দুজনে। কত বছর পর ভাই বোনের পরিচয় হলো। বোনের কথা ফেলতে পারেনি সে।
কিন্তু এই এক সপ্তাহ তার কাছে নিরামিষ ছিল। আমিষের কোনো বালাই নেই। বউ ছাড়া ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, তেমনি বুকটাও ফাঁকা ফাঁকা লাগে। আতাব তারিনের সময় কাটছে হাসি মজায়। রিদান যেন চোখে হারায় তারিমকে। ছোট থেকে বোনকে সে অধিক ভালোবাসা দিয়ে আসছে। কাল রিদান তারিমের সব লিগাল পেপারসগুলোর পুনরায় ঠিক করেছে। তারিম এখন আর তারিম নেই। রিদান চৌধুরীর বোন রিজ্জা চৌধুরী, সে এখন বাঁচবে আহনাব চৌধুরীর পরিচয়ে এবং আতায়েবের পরিচয়ে। অন্য কোনো পরিচয় নাই, নিজের জন্য বাঁচবে সে। কম কষ্ট তো সহ্য করেনি। সব সম্পর্ক ঠিক থাকলেও ঠিক নেই রিদান আদরের সম্পর্ক। দুজনের মধ্যেই কিছুটা জড়তা দেখা দিয়েছে। তার একমাত্র কারণ আতায়েব। সে চায় না আদর আর কোনো সম্পর্ক রাখুক রিদানের সাথে। রিদানের পরিবর্তনের কারণ তো তার বোন সে বুঝে নিয়েছে, আর সে সত্যি সারপ্রাইজ ছিল। বাট আর সারপ্রাইজ সে হতে চায় না, তাই বোনকে দূরে রেখেছে। আদর কখনোই ভালোবাসার জন্য নিজের ভাইয়াকে ছাড়তে পারবে না। কয়েকদিনের ভালোবাসার জন্য কয়েক বছরের ভালোবাসাকে সে অস্বীকার করতে পারবে না। সে অপেক্ষায় আছে সেদিনের জন্য, যেদিন তার ভাই নিজে তাদের ভালোবাসাকে স্বীকার করবে। আদরের থেকে দূরত্ব রেখে চলা রিদানের সম্ভব না। ওই মেয়েটা তার হৃদয়ের স্পন্দন, কি করে থাকবে? রেডি হয়ে নিচে নামছে আদর, মুখ তার বিষণ্ণ। আতাব এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল। তার নরম হলে চলবে না। আজ আদরদের ভার্সিটিতে 15ই আগস্ট উপলক্ষে শোক দিবস পালিত হবে। সবাইকে কালোতে সাজতে বলেছে। আজ আদর কালো হাঁটুর নিচ পর্যন্ত ফ্রক পরেছে, নিচে কালো প্লাজো, মাথায় হিজাব পরে একপাশে ওড়না দিয়েছে। কালো পরি লাগছে একদম। শুধু একটা কিছু মিসিং, তা হলো মুখের হাসি। আদর আসতেই আত্মায় বুকে নিয়ে বের হয়ে গেল। আদরকে ভার্সিটি নামিয়ে দিয়ে সে হসপিটালে যাবে। আদর ভার্সিটিতে আসতেই দেখতে পেল সুভাও তার জন্য দাঁড়িয়ে আছে। আজ সুভাও আদরের মতো ড্রেস পরেছে। প্রত্যেক বছর ওরা 3 বান্ধবী একই রকম ড্রেস পরে বিশেষ দিনগুলোতে। মুচকি আসলো আদর। হাসিতে আদৌ প্রাণ আছে নাকি সুভাও বুঝতে পারল না। সুভাওকে নিয়ে ভাবতে চলে গেল সে। মাঠে দাঁড়িয়ে অপেক্ষা করবে তারিমের জন্য। আতাব অপেক্ষা করতে চেয়েও পারল না। এক পলক তারিমকে দেখার ইচ্ছে হয়েছিল। এমার্জেন্সি কল আসায় চলে যেতে হলো। মনটা খুব খচখচ করছে। কেন এমন হচ্ছে? ইদানিং সে তারিমকে খুব মিস করে। মনে হয় বুকের এক পাশটা খালি। একসাথে 3টে গাড়ি ঢুকতে দেখে সবাই এক জায়গায় জটলা করে দাঁড়িয়ে দেখতে লাগলো। রিদান চৌধুরীর গাড়ি দেখে অনেকেই ভয়ে দূরে চলে গেলেও কিছু কিছু মানুষ আছে যারা মরে গেলেও কৌতূহল মেটাতে পারে না। এরকম ধাঁচের কিছু ছেলে মেয়ে থেকে গেল। আদর সুভাও সেখানে দাঁড়িয়ে আছে। গাড়িটা তাদের পাশ ঘেঁষেই দাঁড়িয়েছে। রিদান নামার আগেই তারিম ঝটপট নেমে গিয়ে আদরকে জড়িয়ে ধরল। কয়েকদিন পর তাদের দেখা, যদিও ফোনে রেগুলার কথা হয়। রিদান চৌধুরীর গাড়ি থেকে তারিমকে নামতে দেখে অনেকেই অনেক কিছু ভেবে নিল। মানুষের ভাবনার তো আর শেষ নেই। রিদান আদরদের সামনে গিয়ে দাঁড়ালো। এক পলক আদরের দিকে তাকাতেই তার বুকের ভেতরটা কেমন চিনচিন করে উঠল। তারিম সুভা ওদের একা ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। রিদান দেরি করলো না। আদরের হাত ধরে ভার্সিটির পেছন সাইড বাগানটায় নিয়ে চলে গেল। আদর তো রিদানকে দেখেই যাচ্ছে। বাগানে যেতেই একটানে নিজের বুকে ফেলে দিল আদরকে। মাথা চেপে ধরল বুকের সাথে। গভীর একটা শ্বাস ছিল রিদান। ভালো লাগছে না এখন। এই মেয়েটা তার অক্সিজেন হয়ে দাঁড়িয়েছে। চারপাশ অন্ধকার লাগে মেয়েটাকে ছাড়া। রিদানের পরম আদরের স্পর্শে আদরের খুব কান্না পেল। সে এখন কাঁদবে, নাহলে তার কষ্ট হবে অনেক। তাই করলো। ফুপিয়ে কেঁদে উঠল আদর। রিদান কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, যদি ভালোবাসাকে পেতে রিদান চৌধুরীর অস্তিত্ব মুছে ফেলতে হয় তবে তাই হোক। রিদান চৌধুরী ভালোবাসার কাঙ্গাল কলিজা। খুব ভালো হয়ে যাব আমি। এত ভালো হব যে তোমার ভাইয়া নিজে থেকে হাসি মুখে তুমি নামক ফুলটাকে হস্তান্তর করবে আমার কাছে। সেদিনই সারা দেশ জানবে রিদান চৌধুরীর নিষ্ঠুর দয়া মায়াহীন হৃদয়ের মধ্যেও ভালোবাসার অব্যক্ত কথাগুলি আছে। পাথর হৃদয়ে তুমি নামক ভালোবাসার ঝড়ের কাহিনী নতুন করে ভালোবাসা রচনা করব সেদিন আমি, শুধু তুমি আর আমি। রিদানের কথায় আদর কান্না থামিয়ে আবেগী চোখে তাকালো। রিদান যত্ন করে আদরের চোখের পানি মুছে দিল। কপালে দিল ভরসার চুম্বন। আবেশে চোখ দুটো বন্ধ করে নিল আদর। মুখে ফুটে উঠল সহজতার হাসি, যে হাসিতে রিদান ঘায়েল হয় বারংবার। রিদানের গালে এক হাত রেখে আদর বলল, আমি সেই আগের দয়াময়হীন রিদান ব্যক্তিকেই ভালোবাসি। আপনি জানেন আপনার প্রত্যেকটা মডেলিং এর ম্যাগাজিন আমার কাছে আছে। কখনো সামনে থেকে দেখতে পারিনি আপনাকে। ম্যাগাজিনে দেখে ভাবতাম আপনি এতটা সুন্দর না যতটা এখানে দেখা যায়। এডিট করে হয়তো সুন্দর করে দেয়।
তাই আমি আপনার চেহারার প্রেমে কম পড়েছি। ভালো লাগা ছিল চেহারার প্রতি, ভালোবাসা না। আমি তো ভালোবেসেছি আপনার নিষ্ঠুর মনেও মেয়েদের প্রতি সম্মানের কথা শুনে। আপনার মনে আছে আপনি একদিন জিএম রেডিওতে বলেছিলেন, মেয়েরা মা, যাদের গর্ভে আমরা নামক ছেলেরা একটু একটু করে বড় হই, মায়ের পেট ফুলে দ্বিগুণ হয়। হাঁটতে অনেক কষ্ট, তাই না? আমি তো ওভাবে হাঁটিনি, বলবো কি করে? কিন্তু উপলব্ধি করেছি মেয়েরা বোন, মায়ের পরে যাদের স্থান। বড় বোন যেমন মায়ের অনুপস্থিতিতে নিজের সবটুকু দিয়ে আগলে রাখে, তেমনি ছোট্ট সেই বোনটাও হালকা অসুস্থতায় কড়া শাসনে রেখে তত সব ওষুধ খাওয়ায়। মেয়েরা বউ, অর্ধাঙ্গিনী, জীবনের আরেকটি অংশ, যাদের ভালোবাসায় যত্নে আমরা ভালো থাকি, যারা আমাদের বাবা ডাক শোনার প্রাপ্তিটা দান করে হাজার কষ্ট করে। একজন আদর্শ মেয়ে একদিন আদর্শ বউ হয়, আর সেই আদর্শ বউ একদিন মা হয়। তাই মা শব্দটির মর্মটা ভেবে দেখুন, তাহলে এত এত বৃদ্ধাশ্রমের জন্য টাকা খরচ করতে হতো না। আমি রিদান চৌধুরী, একজন নিষ্ঠুর দয়াময়াহীন মানুষ, যার খুন করতে একটু হাত কাঁপে না। একজনকে পরপর 10টা আঘাত করেও ক্ষান্ত হই না। সেই মানুষটা মা জাতিকে শ্রদ্ধা করে, সম্মান করে। এই কথাগুলো আমি এই 4 বছরে কত শতবার শুনেছি, বলতেও পারবো না। সেদিন থেকে আমি ভালোবেসেছি। একদিন হঠাৎ করে আমাকে কিডন্যাপ করলো, পরে জানা গেল ভুল করে, কিন্তু পরে বুঝতে পেরেছিলাম ভাইয়ার জন্য। আবার হঠাৎ করে একদিন দেখা, আপনার চুল টেনে ধরা, আবার আপনার পরিবর্তন, সবটা মিলিয়ে আরেক রিদান চৌধুরীকে রচনা করলাম। ভালোবাসাটা কয়েকগুণ বেড়ে গেল। তাই আমি আগের রিদানকেই ভালোবাসতে চাই। হ্যাঁ, ভালো তো অবশ্যই হবেন। মদ খাওয়া বারণ, স্মোক করা বারণ, মারপিট করা বারণ, কোর্টের দরজা চিরকালের জন্য বন্ধ, অন্য মেয়েদের দিকে তাকানো বারণ, নিজের সেফটির জন্য হালকা মারপিট অ্যালাউ করলাম। আপনার তো আবার শত্রুর অভাব নেই। আমার ভাইয়ের সাথে লাগা বারণ, কথায় কথায় রাগিয়ে দেবেন না তাকে। আমার ভাইকে উল্টাপাল্টা নামে ডাকা বারণ। সবচেয়ে বেস্ট অ্যালাউ হলো আমাকে দ্বিগুণ থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসতে হবে। তো মিস্টার চৌধুরী কি সব শর্তে রাজি? আদরের মনের কথাগুলো শুনে রিদানের মনে হচ্ছে সে আকাশে উড়ে বেড়াচ্ছে। একটা মেয়ের মুখে ভালোবাসার কথা শুনতে এত ভালো লাগে বুঝি? শেষের শর্তগুলো শুনে রিদানের মাথায় হাত। এই মেয়ে তো একদিনে রিদান চৌধুরীকে পাগল করে দেবে। এত শর্ত! শেষের শর্তটা ছাড়া একটা শর্ত রিদানের ভালো লাগেনি, তাই মুখটা পাশে করে রেখে বলল, তোমাকে তো বিলিয়ন বিলিয়ন ভালোবাসবো, মারামারি ছাড়বো, স্মোকও করবো না, আমি কোনো মেয়ের দিকেও তাকাবো না। রিদানের বলা শেষই হয়নি, আদরের চোখ বড় হওয়া দেখে থেমে গেল। আদর অবাক হয়ে বলল, ইউ মিস্টার চৌধুরী, ছি, আমাকে নিয়ে আপনার সন্দেহ আছে? ছি ছি ছি, এই মুখ আমি কোথায় দেখাবো, কাকে দেখাবো? শেষমেশে এই কথা শুনতে হলো। আদরের আহাজারিতে রিদান একদম ভরকে গেল। সে কখন আদরকে সন্দেহ করলো, এরকম কথা সে মাথাতেই আনেনি। বিচলিত হয়ে বলল, কি সব বলছো আন্ডা বাচ্চা? আমি কখন তোমাকে সন্দেহ করলাম? এই কথা আমি কল্পনাও করতে পারি না। আপনি আবার মিথ্যে বলছেন। আপনি তো বললেন আপনি কোনো মেয়ের দিকে তাকান না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আপনি আমার দিকে তাকিয়ে আছেন। তো আমাকে আপনার ছেলে মনে হয়? ফুঁসে উঠল আদর। রিদান এতক্ষণে ধরতে পারলো আদরের কথার মানে। হাই রে, এ কার প্রেমে পড়লো সে? পরক্ষণে হো হো করে হেসে দিল রিদান। হাসি যেন থামছে না। আদর চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। রিদান আদরকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আরে তুমি আমার কলিজা, অন্য মেয়েদের সাথে তোমার তুলনা হয়? আচ্ছা, অন্য কোনো মেয়ের দিকেও তাকাবো না। মদ খাওয়া একদিনই বাদ দেওয়া তো সম্ভব না, আস্তে আস্তে আউট করব। এখন তোমার ভাইয়ের সাথে আমার কি হবে না হবে সেটা তোমার ব্যাপার না, ওইটা আমি আর তোমার ভাইয়ে দেখে নেব। আর কোর্টের দরজা চিরতরে সেদিনই বন্ধ হবে যেদিন আসল কালপ্রিটের রক্তে কোর্টের ফ্লোর লাল হবে। শেষের কথাটা দাঁতে দাঁত চেপে বলল রিদান। আদর আর কথা বাড়ালো না, চুপ করে রইল। রাগিয়ে দেওয়া উচিত হবে না। আজ রিদানের বাড়িতে পার্টি, কারণ তারিম রিদানের বোন, সেটি সবার জানা উচিত। আতায়েবের হসপিটালে গিয়ে কার্ড দিয়ে এসেছে রিদান। আতায়েব কিছু বলেনি। হাজার হোক বউয়ের বড় ভাই, রাগিয়ে দিলে নিজেই হেরে যাবে, কারণ বউ তার ফেরাবে না। তার থেকে বড় কথা, পার্টিতে সে তারিমকে দেখতে পারবে, তাই খুশি লাগছে তাকে। সন্ধ্যা 6টা বাজে, প্রায় সবাই চলে এসেছে পার্টিতে। রিদান, তারিম ওরা কেউ নিচে নামেনি।
আদররা দাঁড়িয়ে আছে রিদানের বিশাল বাড়ির সামনে। আতায়েবরা গেটের সামনে আসতেই ওদের সাদরে বরণ করা হলো। আলাদা রকম ছিল। আদর তো অনেক খুশি, মুখে হাসি ঝুলে আছে। সুভার সাথে কথা বলতে বলতে হাঁটছে। আতায়েব আজ প্রতিজ্ঞা করেছে যে করে হোক তারিমের সাথে কথা বলবেই আজ। অনেক হয়েছে তারিমের অবহেলা সহ্য, সে আর করবে না, আর পারছে না। সে ভালোবেসে ফেলেছে। সে গভীরভাবে উপলব্ধি করে তারিমকে। আদররা এসেছে শুনেই তারিম নিচে নেমে এলো। সিঁড়ির এক পাশে দাঁড়িয়েছিল আতায়েব। তারিমের কথাই ভাবছিল সে। তারিমকে নিচে নামতে দেখে বাঁক হাসলো সে। চারপাশে ভালো করে দেখে নিল। তারিম এখনো আতায়েবকে দেখেনি। যখনই আতায়েবকে ক্রস করতে যাবে, আতায়েব একটানে তারিমকে নিয়ে পাশের রুমে ঢুকে পড়ল। পার্টির জন্য রেডি হচ্ছিল পাঞ্চু। গুনগুন করে গান গেয়ে প্যান্ট পরছিল সে, সাথে হালকা নাচছিল। এত খুশির কারণ হচ্ছে তার বস তার সাথে রেগে কথা বলে না। বেশ ভালো হয়ে গেছে, এখন আর তাকে ভয়ে ভয়ে থাকতে হয় না। তার জন্য আদরকে মন ভরে দোয়া করে দিয়েছে। দোয়াতে ভুলে সে আদরের বিয়ে যেন ইঞ্জিনিয়ারের সাথে হয় এটাও বলে ফেলেছে। এরপর পুরো একদিন ঘর থেকে বের হয়নি। কে জানে রিদান চৌধুরী যদি শুনে ফেলে কথাটা, তার আধা টাক মাথার আধা টাক খুলিটাও উড়িয়ে দেবে। সে এখনও বিয়ে করেনি, এত সহজে মরতে চায় না। হঠাৎ করে দরজা খোলার শব্দে ভয় পেয়ে প্যান্টের চেনটা লাগাতে গেলেই চেনের সাথে মেন পয়েন্টে এমন সংঘর্ষ লেগে যায়, আধা টাক মাথাটা ব্যথায় একদম লাল হয়ে যায় পাঞ্চুর। কথাই বের হচ্ছে না মুখ দিয়ে। আর তা ভাবেনি এখানে পাঞ্চু আছে। তারিম তো এমন অবস্থা দেখে চোখ বন্ধ করে যে না চিল্লানি দেবে, আতায়েব মুখে হাত দিয়ে মুখটা বন্ধ করে দেয়। কেলো করেছে, চিৎকার করলে আজ থেকে গণধোলাই খেতে হবে। পাঞ্চু কিছু না বলেই রোবটের মতো ঘর থেকে বের হয়ে গেল। হাঁটতে লাগলো প্রশিক্ষণ রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল এক চিৎকার। এতক্ষণ বহুত কষ্টে চিৎকারটা অফ করে রাখছিল, এখন ভালো লাগছে। ঘরটার সাউন্ড প্রুফ, তাই বাইরের কেউ শুনতে পায়নি। প্যান্ট ঠিকভাবে পরে বের হতে নেবে, অমনি ধপাস করে কারো পড়ার শব্দে চমকে যায় সে। এগিয়ে এসে তাকে একজন অজ্ঞান হয়ে পড়ে আছে। হয়তো তার অমন চিৎকারেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। বাহ পাঞ্চু, বাহ, তুই জিনিয়াস। তো চিৎকারেও কেউ অজ্ঞান হয়? এসব ভেবে এগিয়ে গিয়ে ভালো করে চেক করে দেখলো ওটা ওদের গার্ড না, মেন গার্ড সে হওয়ায় তার প্রত্যেকটা গার্ডের মুখ মনে আছে। চিন্তায় পড়ে গেল পাঞ্চু। দুজন সিকিউরিটিকে ফোন করে আনিয়ে গোপন রুমে নিয়ে গেল লোকটিকে। সিকিউরিটি বাড়িয়ে দিল পাঞ্চু। বসের ক্ষতি সে কিছুতেই হতে দেবে না। সিসি ক্যামেরা লাগানো সব জায়গায়। যে এর দায়িত্ব আছে তাকে ফোন দিয়ে বলে দিল দুজন গার্ডকে নিয়ে বাড়ির আনাচে কানাচে নজর রাখতে, সন্দেহপ্রবণ কাউকে দেখলেই ইনফর্ম করতে। মজার সেই সত্তাটা যেন পাঞ্চুর মাঝে নেই। কাজের ক্ষেত্রে সে এমনি। ঘর থেকে বের হয়ে পাঞ্চুর মুখ হা হয়ে গেল। রিদান যদি এদিক ওদিক তাকিয়ে নামছে, সে আজ পর্যন্ত বসকে এভাবে তাকিয়ে হাঁটতে দেখেনি। এখন যে সব সম্ভব সে যেন ভাবতেও পারছে না। আতাবকে না দেখে রিদান ধপ করে আদরের হাত ধরে নিজের রুমের দিকে হাঁটা ধরলো, যার সাক্ষী স্বরূপ ফালাহ, সুবাহ, পাঞ্চু দুজন মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পরক্ষণেই তারা হেসে ফেললো। দুই শত্রু একই রকম পরিস্থিতিতে পড়েছে। আতাবকে দেখে তারিম রেগে গেল। সহ্যই হয় না তারা এই মানুষটাকে। তার ভাইয়ার প্রেমে ভিলেন হয়ে এখন আসছে ভাইয়ার বোনের সাথে পিরিত করতে। আতাব অপলক দেখছে তারিমকে। সবুজ পার্টি গ্রাউন্ডটাতে কি সুন্দর লাগছে মেয়েটিকে। তারিম খানিকটা ভরকে গেল আতাবের চাহনি দেখে। নিজেও দুর্বল হয়ে পড়েছে। পরক্ষণে নিজেকে নিজেই বোঝালো, না রিজ্জা না, তোকে আজ নরম হলে চলবে না। এই ব্যাটাকে আজ উচিত শিক্ষা দিতে হবে। এতদিন তার সাথে করা সকল অন্যায় শিক্ষা দিবি, তোর ভাইয়ের সাথে করা অন্যায় শিক্ষা দিবি। দেখুক ভালোবাসা থেকে দূরে থাকলে কতটা কষ্ট হয়। মুখটা যথেষ্ট গম্ভীর করে তুলল তারিম। আতাব যেন ঘোরের মধ্যে চলে গেছে। কপালের দিকে ঠোঁটটা এগিয়ে নেবে তারিম এক ঝটকায় সরিয়ে দিল আতাবকে। আতাব অবাক হয়ে তাকিয়ে রইল। তারিম বলে উঠল, আমি এখন আগের তারিম নই, আমি এখন রিজ্জা, রিদান চৌধুরী একমাত্র বোন রিজ্জা চৌধুরী। তাই ভুলেও আমার কাছাকাছি আসবে না। অর্ণবীর কাছে যান। এখানে কি করেন? ও, যখন জানলেন অর্ণবী ভালো না, একসাথে অনেকজনের সাথে লুতুপুতু করে, তখন তারিমের কথা মনে হলো। ঠিক তো বিয়ে করতে যাচ্ছিলেন। যান যান, বিয়ে করেন, একদম আমার কাছে ঘেসবেন না। তারিমের এমন কথায় আতাবের মুখ মলিন হয়ে গেল। তারিমের খুব খারাপ লাগলো, চুপ রইল। আতাব পাশের সোফায় বসে বলল, জানিস আমাদের পরিবারটা ভালো ছিল না। মা ছিল গরিব ঘরের মেয়ে, বাবা পছন্দ করতেন না মাকে। এদিকে বংশের জন্য কোনো সন্তানও হচ্ছিল না। মা নিজের সংসার বাঁচাতে মাতৃত্বের স্বাদ নিতে কত মোনাজাত করেছে। একটা বাচ্চা ওই বংশের জন্য প্রয়োজন। বাবাকে আরেকটা বিয়ে করাবে, বাবাও রাজি। তখনই খবর এলো আমার আসার।
মা যেন হাতে চাঁদ পেয়ে গিয়েছিল। একটা পবিত্র শিশুর জন্ম হলো। মায়ের কাছে তো সব সন্তানই নিষ্পাপ, পবিত্র হয়। নাম রাখা হলো আতিয়াব তাজিন ইত্তেয়াজ। অর্থ জানিস? আতিয়াব অর্থ পবিত্র, আর ইত্তেয়াজ অর্থ প্রয়োজন। মায়ের কাছে ছিলাম পবিত্র এক প্রয়োজন, আর এই বাড়ির আর সবার জন্য শুধুই প্রয়োজন ছিলাম। তাই তো মা এমন নাম রেখেছে। আমার 8 বছরের মাথায় মা মারা গেল, হঠাৎ করেই মরে গেল। তাড়াতাড়ি করে কবর দিয়ে ঝামেলা শেষ করে দিল ওরা। 8 বছরের বাচ্চাটাকে কেউ দেখলো না। কয়েক মাস পরেই বাবা সুন্দরী দেখে বিয়ে করে আনলো। আমি হয়ে গেলাম উচ্ছিষ্ট। তাদের নানান প্রয়োজনে ব্যবহার হলাম। তবুও একটু দরদ ছিল। কিন্তু যখন নতুন বউয়ের ঘরে আবার ছেলেবাবু এলো, আমি যেন এই বাড়ির চাকর হয়ে উঠলাম। এভাবেই কেটে গেল কয়েকটা বছর। মধ্যে তাদের ঘরে আর একটা মেয়েও হলো। আমাকে আর তাদের দরকার নেই, প্রয়োজনেও লাগলাম না তাদের। অত্যাচার বেড়েই চলছিল। বাবা নামক মানুষটাও কিছু বলতো না। পালিয়ে আসি আমি ওই বাড়ি থেকে। দেখা হয় রাতাফ আঙ্কেলের সাথে। তিনি আশ্রয় দেয়, ভালোবাসা দেয়, ভরসা দেয়। বাবা ডাকতে শুরু করি তাকে। কলেজে ভর্তি করিয়ে দেয়। আমাকে ভরসা করে সব বলতো, নিজের কাজ বিপদ সব। বোনকে দেখে রাখতেও বলেছিল। হঠাৎ করেই বোনকে আমার কাছে দিয়ে অন্যত্র পাঠিয়ে দিল। নিজের সম্পত্তি ভাগ করে দিল দুজনের মাঝে। জানিস, সেদিন আমি এত শক ছিলাম বলতে পারবো না। এমন কখনো হয় কিনা জানি না, আমার ক্ষেত্রে হয়েছে। বড় হতে থাকলাম। নিজের থেকে বেশি ভালোবাসা দিয়ে বড় করতে লাগলাম বোনকে। আমার সব ফোকাস পড়াশোনা আর বোনই ছিল। অনেকগুলো বসন্ত কাটিয়ে আমি ডক্টর হলাম। বোনের ইচ্ছা অনুযায়ী জার্নালিজম নিয়ে পড়তে দিলাম। হঠাৎ করে আগমন ঘটল অর্ণাবীর। মেয়েটা এত পাগলামি করতো, কে জানতো আমিও তার কাছে সাময়িক প্রয়োজন ছিলাম। হুট করেই তোকে বিয়ে করতে হলো। মনের মধ্যে তোর জন্য আলাদা ফিলিংস কাজ করছিল। আবার তোকে রেস্টুরেন্টে পরশের সাথে দেখে জেলাসি হচ্ছিল। পরশ যখন বলল প্রেমে পড়েছে তোর, তুইও একটু একটু, তখন এত পরিমাণ খারাপ আর রাগ হয়েছিল। সিদ্ধান্ত নিলাম, তুই পারলে আমি কেন পারবো না। অর্ণাবীকে বিয়ের সিদ্ধান্ত নিলাম। আমি তো জানি না পরশের সব কথাই আমার বোনের প্ল্যানে হচ্ছিল। হঠাৎই সব ফাঁস হলো। তুই দূরে চলে এলি। আমি তো ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু সবাই শুধু প্রয়োজনেই ব্যবহার করলো। ভালোবাসা হতে পারিনি। যাই হোক, ভালো থাকিস তুই। আর আসবো না তোর সামনে। তারিমের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। মানুষটা এতটা কষ্ট পেয়ে বড় হয়েছে সে ভাবতেই পারেনি। মন চাইছে ছুটে গিয়ে জড়িয়ে ধরতে, কিন্তু এখন সে এসব করবে না। আগে তার ভাই সফল হোক, তারপরে সে আতায়েবকে পাত্তা দেবে। তবু মনটা খসখস করছে। না পেরে ছুটে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। আতায়েব থেমে গেল, মুখে হাসি ফুটে উঠল। কিছু বলবে তার আগে তারিম বলল, আই এম নট ইমপ্রেস। আমাকে ইমপ্রেস করতে পারলে পাত্তা পাবেন। আর যতই বিয়ে হোক না কেন, ভাইয়ের পারমিশন ব্যতীত আমি যাব না আপনার কাছে। তারিম মুখ ভেঙচি মেরে চলে গেল। আতায়েব পড়ল মহা ঝামেলায়। তাকে এখন কাজ ছেড়ে এই মেয়েকে ইমপ্রেস করতে হবে, সাথে আবার রিদান চৌধুরীকে। ইম্পসিবল। রিদানের রুমটা ঘুরে ঘুরে দেখছে আদর। এত বড় রুম, তারও রুমটা বড়, তবে এতটা বড় না। রুমের সব জিনিসই কালো, তবে আলাদা একটা সৌন্দর্য ফুটে উঠেছে ঘরটায়। রিদান সোফায় বসে অপলক দেখছে আদরকে। এত দেখে তবুও যেন স্বাদ মেটে না। আদরের দেখা শেষ হতেই রিদানের পাশে এসে বসলো। তখনও রিদান আদরের দিকেই তাকিয়ে আছে। আদর মুচকি এসে রিদানের কাঁধে মাথা দিয়ে বসে রইল। রিদান সুযোগ বুঝে আদরের কোমর নিজের হাত দিয়ে চেপে ধরে আরেকটু কাছে নিয়ে আসলো। সময় যেন দুজন দুজনার, কারো মুখেই কথা নেই। দুজনেই চুপটি করে সময়টা উপভোগ করছে। ঠিক তখনই নক পড়ল দরজায়। আদর ছিটকে দূরে সরে বসলো। রিদান বিরক্ত হলো। এই সময়টাই আসতে হলো, শান্তিতে একটু প্রেমও করতে পারবে না? কে না কে আসলো ভেবে আদর সোফায় পেছনে লুকিয়ে পড়ল। রিদান চোখ মুখ কুচকে আদরের কাণ্ড দেখছে। বিরক্ত নিয়ে বলে উঠল, তুমি চোরের মতো লুকাচ্ছ কেন? ফুঁসে উঠল আদর। তাকে চোর বলল? সে চোর? আদর আহমেদ চোর? এই কথাটাও তার শুনতে হলো। চেঁচিয়ে বলে উঠল, ইউ ক্যাবলাবিটিস, আপনার সাহস তো কম না, আমাকে চোর বলেন? আপনাকে আমি খুন করে ফেলবো। রিদান এবার ভেবাচাকা খেয়ে গেল। সে তো শুধু উদাহরণ দিয়েছিল, এ মেয়ে তো সত্যিই ভেবে নিয়েছে। আরে না, তুমি চোর হতে যাবে কেন? আমি তো জাস্ট এক্সাম্পল দিয়েছি। রিদান এমন কথাতেও আদরের মন গড়ল না। আবার চেঁচিয়ে বলে উঠল, আপনার এক্সাম্পলের কুষ্টির তুষ্টি। আপনি আমাকে চোর বললেন? থাকবো না এখানে, চলে যাব।
এই আদর আহমেদকে চোর বলা? আপনাকে যদি আমার ভাইয়ের হাতে কেরানি না খাওয়াইছি দেখবেন। এই বলে চলে যেতে নেবে হঠাৎ করেই কিছু একটা মনে করে থেমে গেল। পেছনে ঘুরে ভাব নিয়ে দাঁড়ালো। রিদান কিছুই বুঝতে পারল না। এ মেয়ের কখন কি মনে আছে বোঝা বড় দায়। আদর চোখ ছোট ছোট করে বলল, আমি কেন যাব? এটা তো আমার ওয়ান অ্যান্ড অনলি শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে ছেলের থেকে বইয়ের অধিকার বেশি। ইউ ক্যাপাবিলিটিস গেট লস্ট ফ্রম মাই হোবরুম। আদর এমন কথায় হেসে দিল রিদান। এই মেয়েটা তাকে কিভাবে হাসায় নিজেই জানে না। রিদানের মুখে হাসি দেখে আদরও হাসলো। এগিয়ে গেল দরজার দিকে রিদান। দরজা খুলতেই চোখে পড়ল পাঞ্চুকে। মুখ তার গম্ভীর। পাঞ্চু যে মানুষ, তার মুখে অল টাইম হাসি থাকে, সেখানে গম্ভীর মুখ দেখে রিদান বুঝলো ইম্পর্টেন্ট কিছুই। রিদানকে দেখে পাঞ্চু সালাম জানালো, তারপর বলল, বস, প্রশিক্ষণ রুমে অচেনা একজন ছেলে ছিল, গোপন রুমে রেখে এসেছি। আপনার মনে হচ্ছে পার্টিতে কিছু একটা হবে, তাই আপনাকে সাবধান করতে আসলাম। আপনি গার্ড ছাড়া কোথাও যাবেন না। রিদান চমকে উঠল। কিছু একটা হবে মানে? তার তো তাকে নিয়ে চিন্তা নেই, চিন্তা তো তার দুই কলিজাকে নিয়ে। এই প্রথম এমন পরিস্থিতিতে তাকে বিচলিত দেখালো। পাঞ্চু নিঃশব্দে হাসলো। হয়তো বুঝতে পেরেছে রিদান চৌধুরীর বিচলিত হওয়ার কারণ। পাঞ্চু হঠাৎ গম্ভীর কণ্ঠে বলে উঠল, নিজের সাপোর্ট পয়েন্ট অন্যকে জানানোর মতো বোকামো হৃদয় চৌধুরী কেন করছে বুঝতে পারছে না। এতে তাদের উপর বিপদ হতে পারে বস। আপনি বুঝতে পারছেন না। তারিম ম্যামকে এক্ষুনি এক্সপ্রেস করার মানে হয় না বস। এতে ওনার উপর আক্রমণ হওয়ার চান্স বেশি। রিদানের টনক নড়ল। পাঞ্চু তো কিছু ভুল বলেনি। শত্রুরা এতদিন তার উইক পয়েন্ট খোঁজার চেষ্টা করেছে, পায়নি বলে তার ক্ষতিও করতে পারেনি। একবার যদি রিদান চৌধুরীর উইক পয়েন্ট সবাই জেনে যায়, চারপাশ থেকে শত্রুরা হানা দেবে, একজোট হয়ে প্রতিশোধ নিতে চাইবে। কত সময় লুকিয়ে রাখবে ওদের? এক সময় না এক সময় বের তো হতেই হবে। সেও সবসময় সাথে যেতে পারবে না। তখন যদি আক্রমণ হয়? মাথা ভনভন করে উঠল রিদানের। পাঞ্চু হয়তো বুঝতে পারল বসের মনের অবস্থা। এত বছর ধরে বসের মেন গার্ড হয়ে কাজ করে আসছে, বসের মনের অবস্থা একটু হলেও বুঝতে পারবে না? পাঞ্চু সম্মানের সহিত বলল, বস, আপনি আজ পার্টিতে নর্মাল বলে চালিয়ে দিন, কিন্তু প্রেস তাদের কি বলা হবে? রিদান নিজেকে স্বাভাবিক করে বলল, কয়েকদিন আগে ডিল কনফার্ম হয়েছে না? রেফারেন্স হিসেবে দেখিয়ে দিতে হবে। সিকিউরিটি বাড়িয়ে দাও। আমি কোনো রিস্ক নিতে চাই না। নিজেদের সাথে সাথে আমার সকল গার্ডদেরও সুরক্ষিত দেখতে চাই। একা একা কোথাও নজর রাখবে না। মিনিমাম 3 জন একসাথে থাকবে, ওকে? পাঞ্চু অবাক হলো। তাদের বস সিকিউরিটিদের কথা ভাবছে। আগে কখনো এমন করতে দেখেনি। বরং রাগলে কাকে কখন মেরে দিতেও তার ইয়াদটা থাকতো না। হয়তো আদরের জন্য সম্ভব হয়েছে। আদরের প্রতি সম্মানটা বেড়ে গেল পাঞ্চুর। এ যেন নতুন রূপে দেখছে তাদের বসকে। সম্মতি জানিয়ে চলে গেল পাঞ্চু যাওয়ার পরেই রিদান দৌড়ে এসে আদরকে জড়িয়ে ধরল। কেঁপে উঠল আদর। রিদানের এই প্রথম ভয় হচ্ছে। প্রিয়জন হারানোর ভয়ে বুকের মধ্যে কেমন চিনচিন করছে। আরো শক্ত করে জড়িয়ে ধরল আদরকে। আদর কিছু না বুঝলেও চুপ রইল। এই বুকটা তার জন্য নিরাপদ, সে এতদিনে বুঝে গেছে। রিদান হঠাৎ করে আদরকে ছেড়ে দিল। মুখটা গম্ভীর করে বলল, বি অ্যালার্ট বাচ্চা। পাবলিক প্লেসে আমি কে তুমি চেনো না, না আমি তোমাকে চিনি। রিজিয়াকে এখনই এক্সপোজ করা পসিবল না। এখন তুমি নিচে যাও, আমি আসছি। আদর কিছু না বলে চলে গেল। সে অবুঝ নয় যে বোঝে না রিদানের ভয়টা, কিন্তু সেও অপারগ। আসল দোষীকে ধরার জন্য তাকে রিস্ক নিতেই হবে। আবার ঘুরে রিদানের রুমে ঢুকে পড়ল। রিদান কিছু বলার আগেই আদর বলে উঠল, আমি চাই আজ আমার এক্সপোজ হোক আহনাব চৌধুরীর মেয়ে হিসেবে আর আপনার কাজিন হিসেবে। হোয়াট? কি বলছো আদুবরি? আমি ঠিকই বলেছি রিত। ভেবে দেখুন, আহনাব চৌধুরীর মেয়েকে দেখার পর আহনাব চৌধুরীর শত্রুরা বসে থাকবে না। অবশ্যই আমাকে হয়তো মারার চেষ্টা করবে, নয়তো কিডন্যাপ করার চেষ্টা করবে। এইটুকু রিস্ক নিতেই হবে রিত, বোঝার চেষ্টা করুন। আদরের কথায় চমকে উঠল রিদান। তার এখনই মনে হচ্ছে আদরকে সে হারিয়ে ফেলছে। ধমকে উঠল সে, চুপ, একদম চুপ। আরেকটা কথাও শুনতে চাইছি না। নিচে যাও আদর। আদর হাসলো। এগিয়ে গিয়ে রিদানকে জড়িয়ে ধরল। রিদান তখনও চুপ, গম্ভীর। আদর কিছুক্ষণ পর বলল, ক্যাপলাবিটিস থাকলে তার আন্ডা বাচ্চার ক্ষতি কিভাবে হয়? এটা সম্ভব? উপরওয়ালা ব্যতীত কারো ক্ষমতা আছে ক্যাপলাবিটিসের থেকে আন্ডা বাচ্চাকে আলাদা করবে? রিদান আদরের চোখের দিকে তাকালো। চোখ দুটোতে তার জন্য অগাধ ভরসার খুঁজে পাচ্ছে। নিজেও ভাবলো সবকিছু ঠিক করতে একটু রিস্ক নিতেই হবে। সম্মতি দিল মাথা নেড়ে।
তবুও কথা বলল না। তার হৃৎপিণ্ডটা দুটো লাফাচ্ছে, বারবার মনে হচ্ছে সে হারিয়ে ফেলবে আদরকে। আদর নিজেও রিদানকে ছেড়ে হাঁটা ধরল। তার যে ভয় লাগছে না তা না, প্রচন্ড ভয় লাগছে তার, তবুও কাজটা তাকে করতেই হবে। তারিম সুবাহ দুজনে লুকিয়ে আছে, কারণ আদর এখনো আসেনি। আর আদরকে যদি তাদের সাথে না দেখে আতায়াব বুঝে যাবে, তাই তাদের লুকিয়ে থাকা। আতায়াব খুঁজে চলছে আদরকে, মুখ তার গম্ভীর। হয়তো সন্দেহ করেছে আদর রিদানের সাথেই আছে। আদরকে সিঁড়িতে নামতে দেখে সুবাহ তারিম দৌড়ে আদরের পাশে দাঁড়ালো। এতক্ষণ ভয়ে মরে যাচ্ছিল তারা। তখনই চোখ পড়ল আতায়াবের। সুবাহ কেবলই বলতে যাচ্ছিল আদরকে, কি করলো এতক্ষণ। আতায়াবকে দেখে থেমে গেল। আতায়াব আর কিছু বলল না, ফালাহর পাশে দাঁড়ালো। কি ভাবছিল এতক্ষণ, মাথার মধ্যে শুধু এইসবই ঘরে। পার্টিতে এসে পৌঁছালো খান পরিবার। সবার নজর যেন সেদিকেই। শর্ট টপ সাই হিল পরে কোমর বাঁকিয়ে হেঁটে আসছে হিয়া। চোখ দিয়ে গিলে খাচ্ছে ছেলেরা। হিয়া তো নিজেকে সবার থেকে সুন্দর মনে হচ্ছে, কারণ সবার নজর তার উপরেই। পার্টি স্পটে গিয়ে আদরকে দেখে হিয়া রেগে গেল। এই মেয়ে এখানে কেন? অনেক মানুষ দেখে কিছু বলল না, অন্যদিকে এগিয়ে গেল। এদিক ওদিক তাকিয়েও আসছিল পাঞ্চু। তার চোখ যেন শত্রুপক্ষকে খুঁজতেই ব্যস্ত। হঠাৎই কারোর সাথে ধাক্কা লেগে নিজের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। হিলের গুঁতোটা খেয়ে মাথা তার ভনভন করছে। হিয়া যে এভাবে পড়ে যাবে ভাবেনি। সবার সামনে এরকম লজ্জিত হয়ে ধপ করে রেগে গেল সে। আদরের রাগটাও পাঞ্চুর ওপর খাটালো হিয়া। ঠাস করে চর বসিয়ে দিল, চেঁচিয়ে বলে উঠল, কাউন্ডেল, মেয়ে দেখলেই ধাক্কা মারতে ইচ্ছে করে না? তোর সাহস কি করে হয় হিয়া খানের শরীর স্পর্শ করার? পাঞ্চু মাথা নিচু করে নিল। তারও যে রাগ হচ্ছে না এমন না, কিন্তু সে তো বসের থেকে শিখেছে মেয়েদেরকে সম্মান করাটা। কিন্তু অপমানে সে মাথা তুলে আর তাকাতে পারল না। নিচু হয়ে চলে আসতে নেবে সামনে এসে দাঁড়ালো আদর। চোখ মুখে যেন রাগ উপচে পড়ছে। আরেকটা চল লাগালো আদর। পাঞ্চুর চোখে বা ছলছল করে উঠল। আদরও তাকে ভুল বুঝলো। হিয়ার কথাই অপমানিত হলেও আদরের চরটা তার বুকে লাগলো একদম। এরকম অপমান সে কোনোদিনও হয়নি। রিদান এসে কেবল দাঁড়িয়েছে, অমনি আদরের এমন কাজে সে হতবাক। এগিয়েও যেতে পারছে না যেন। আদর পাঞ্চুকে খুব পছন্দ করে সে জানে, তাহলে এমন করার কারণ? সবার নজর এখন আদর, হিয়া আর পাঞ্চুর ওপরই। এসব বিষয়ে কৌতূহল সবার বেশি। আদরও হিয়ার মতো চেঁচিয়ে বলে উঠল, এত বড় শরীর কিসের জন্য বানিয়েছো? সবার সামনে অপমানিত হতে? হাতনি নিজের রিদান চৌধুরী তোমাদের এভাবেই প্রশিক্ষণ দিয়েছে? অপমানিত হয়ে লেজ গুটিয়ে পালিয়ে যেতে শিখিয়েছে? ও মেয়ে, তাই কি হয়েছে? সম্মান তাকেই করা উচিত যে সম্মানের যোগ্য। নিজের অপমানের সঠিক জবাব দিতে পারে না, আবার নিজেকে পুরুষ ভাবে। পাঞ্চুর চোখে বিস্ময়। আদর এভাবে ভেবেছে ব্যাপারটা, আর সে ভাবলো আদর তাকে ভুল বুঝেছে। ঠোঁটের করে হাসি ফুটে উঠল। আদর আর দাঁড়ালো না, হিয়াকে কষিয়ে আরেক চর বসালো। চমকে উঠল সবাই। হিয়া নিজেও চমকে উঠেছে। গালটা যেন ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। সেদিনের রাগটাও আজকে আদর মিটিয়ে নিল যেন। দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোমার শরীরে হাত দিয়ে বা শরীর দিয়ে না, পার্টির প্রায় সবাই চোখ দিয়ে স্পর্শ করে যাচ্ছে। এই শরীর নিয়ে গর্ব করছো? লজ্জা থাকা উচিত। আর এই পার্টিতে এসেছিস ভালো কথা, ভালোভাবে থাকবি, না হলে এই আদর আহমেদ কি করতে পারে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছিস। আর রিদানের আশেপাশে দেখলে তোর গলা একদম কেটে দিব, মনে যেন থাকে। কথাটা বলেই আদর পাঞ্চুর হাত ধরে সোফায় বসালো। গালটা লাল হয়ে আছে, দুটোই থাপড় এক গালে পড়েছে, ব্যথাও পাচ্ছে মনে হয়। সার্ভেন্টকে বলে বরফ আনিয়ে নিজেই সুন্দর করে গালটা মালিশ করে দিল। রিদানের কেমন জানি হিংসে হচ্ছে না, মনে হচ্ছে আদর বড় বোন হয়ে ছোট ভাইয়ের যত্ন নিচ্ছে। আদরের এসব বোনই রিদানকে বেশি টানে। পার্টির প্রায় সবাই মুগ্ধ আদরের ব্যবহারে, শুধু রেগে আছে হিয়ান খান আর হিয়া খান। কিন্তু তার মধ্যে একজন অপলক দেখছে আদরকে। আদরের এমন রূপ থেকে সে বিমোহিত। সে হলো হিয়ার ভাই হিমেল খান। জীবনে বহুত মেয়ে দেখেছে সে, কত মেয়ের সাথে রিলেশনে গেছে, কিন্তু কারোর প্রতি তার এমন ফিলিংস কখনোই হয়নি। যা বা একজনের জন্য হয়েছে, সে তো তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। হিমেলের মুখে মুস্কি হাসির রেশ। যেভাবেই হোক তাকে এই মেয়েকে পেতেই হবে। পাঞ্চুর ছলছল নয়নে হাসি মাখা বদনে চেয়ে আছে আদরের দিকে। আদর ব্যথাতুর মুখ নিয়ে বরফ ডলে যাচ্ছে পাঞ্চুর গালে, আর বিড়বিড় করছে, সাহস কত বড় মেয়ের! একে তো আমার ক্যাবলা ব্রিটিশের দিকে নজর দিয়ে ঘোর পাপ করেছে, তার উপর কি সব নান্টু ফান্টু ড্রেস পরেছে, আবার নিজের চোখ থাকতে অন্ধ হয়ে আমার আধামাটা টাকু পাঞ্চু কাকিকে থাপ্পড় মারে। আরেকটা থাপ্পড় দিতে পারলে শান্তি লাগতো। আরে আদর, চাপ নিস না, আরেকদিন আরেকটা থাপ্পড় দিয়ে পুষে নিবি। আদর, তুই জিনিয়াস, তুই ভুলে গেছিস। আদরের কথাগুলো প্রথমে বিড়বিড় করে বললেও
পরে হালকা চেঁচিয়ে বলায় পাঞ্চু, আতাব, রিদান, তানিম ওরা ঠিকই শুনেছে। সবাই একসাথে জোরে হেসে দিতেই আদর বুঝতে পারল সে কি বলে ফেলেছে। জিভে কামড় দিয়ে মাথা নিচু করে নিল। আতাবের রিদানের দিকে তাকাতে অবাক হলো। মুগ্ধতার সহিত তার বোনকে দেখে চলেছে রিদান। চাহনিতে না আছে কোনো খারাপ দিক, একদম স্বচ্ছ ভালোবাসার রেশ। কেন জানি আতাবের মুখে মুচকি হাসি ফুটে উঠল। আতাব অবাক হলেন। সে বুঝতে পারে তারপরে কোনো পুরুষ যদি আদরকে খুব ভালোবাসে সে হলো রিদান। তবুও ভয় হয়, বোনকে হারানোর ভয় হয় তার। আদর পরিবেশ স্বাভাবিক করতে পাঞ্চুর দিকে চোখ রাঙিয়ে বলে উঠল, এই আধাটাকু পাঞ্চু কাকু, আমার সাথে তো খুব ঝগড়া করতে পারো, তখন মুখে কুলু পিটেছিলে গাধা। যাও আমার চোখের সামনে থেকে, দু চোখে দেখতে ইচ্ছে করছে না তোমাকে, ভীতু আন্ডা কোথাকার। তোমার বউ টাক হবে দেখো। পাঞ্চুর মুখ ভোতা হয়ে এলো। সে টাক এ নিয়ে কম কথা শুনতে হয়? আবার তার বউ যদি টাক হয় আলতো মালুম, সারা জীবন তাকে খোটা শুনে বাঁচতে হবে। পাঞ্চু উঠে চলে গেল। আদর তার ভাইয়ের পাশে দাঁড়ালো। রিদানকে ইশারা করতেই রিদান মাইক নিয়ে ঠিক মাঝখানটায় দাঁড়ালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পার্টি। আজকে আবার জন্য একটি বিশেষ দিন। আপনারা আহনাফ চৌধুরীকে নিশ্চয়ই চেনেন। খবরের কাগজ, নিউজ চ্যানেল, ওনার সুনাম অনেক শুনেছেন। আজকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেব আহনাফ চৌধুরী ওরফে আমার মামার মেয়ে আদর চৌধুরীকে। এতদিন সেই গুপ্ত ছিল, যার যথেষ্ট কারণও আছে। প্লিজ কাম আদর। আতাব চমকে তাকালো আদরের দিকে। আদর শান্ত হয়ে দেখছে। আতাব কিছু বলবে, আদর থামিয়ে দিল। হাত ধরে বলে উঠল, ভাইয়া সবকিছু প্ল্যান মতো এগোচ্ছে, আমার কিচ্ছু হবে না। তুমি আর রিদান আছো তো, কিছু হবে না প্লিজ। আতাব হাত ছাড়িয়ে অন্যদিকে ঘুরে রইল। বোন তার কলিজা, কিছু হলে সে বাঁচবে কি করে? ইতিমধ্যে হিয়া ভয়ে কাঁপছে। আদরের পরিচয় আগে জানলে সে কখনোই লাগতে আসতো না। কি হবে এবার? কিন্তু পুরো ঘটনাটা একজন নীরব শান্ত চোখে দেখে গেছে, টু শব্দ পর্যন্ত করেনি। নিজের মেয়েকে সবার সামনে থাপ্পড় খেতে দেখেও এগিয়ে যায়নি হিয়ান খান। তার মাথায় অন্য কিছু চলছে। সবাই যার যার মতো আড্ডা দিচ্ছিল। পাঞ্চু উপরে বসে সিসি ফুটেজ দেখছে। তার মন বলছে কিছু হবে, তাই তো চারিদিক নজর রাখছে। হঠাৎ একজনকে রিদানের দিকে এগিয়ে যেতে দেখে পাঞ্চু উঠে দাঁড়ালো, কারণ তার শার্টে রিদানের দেওয়া লোগো নেই। দৌড় ছুটল রিদানের দিকে। আদর ভাইয়ার পাশে বসেছিল চুপ করে। ভালো লাগছে না তার। পিপাসা পেতে উঠে দাঁড়াতে গিয়ে একজনের হাতে চাকু দেখে অবাক হলো। ভাবলো কাজ করবে হয়তো, তাই এত কিছু না ভেবে পানি খেতে যেতে নিতেই কেউ তার হাতে ছুরির আঁচড় বসিয়ে দিল। শব্দ করে উঠল সে। আটকে উঠল পার্টির সবাই।